আসসালামু ও আলাইকুম। ভালো এই তো জি, ভালো আলহামদুলিল্লাহ আছি। আছি ভালো। ভালো আছেন আপনি? জি। ভালো। আমরা তাহলে লাইভে চলে যাচ্ছি আরকি। আচ্ছা, এই এই শিহাব ভাই? ভাই আমার একটু কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে ক্লিয়ার। তো আমরা তো লাইক নাইস। বেসিক্যালি সাজিদ আমাকে জাস্ট একটু আগে আর কি জানালো। তো আমরা তো বেসিক্যালি কারেন্ট সিচুয়েশনটা নিয়ে কথা বলতেছি, ব্যাপারটা তো এটাই, রাইট? জি, জি, হ্যাঁ, হ্যাঁ। আমরা অনেক অলরেডি বছর পরে বাক স্বাধীনতা পেয়েছি, তো আমরা হ্যাঁ, কথা হ্যাঁ, বলবো আর কি, না আমাদের হ্যাঁ। মনে যা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওকে। এই আনন্দেই লাইভ শুরু করা আসলে। ঠিক আচ্ছা, আছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। এই আপনারা যে এ আপনারা আপনাদের প্রোফাইল থেকে একটু শেয়ার করে দিয়েন আপনাদের এই লাইভটা। আসলে সরি আমি এই সেশনটা আরও কিছুক্ষণ আগে শুরু করছিলাম, বাট ওই সেশনটা বাদ দিয়ে দিতে হয়েছে ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যুজ। এখন কি সাউন্ড আছে কিনা বা সাউন্ড ঠিকমতো শোনা যাচ্ছে কিনা যারা দেখতেছেন তারা একটু বললে ভালো হয় আর কি। বাট আমি আমার সাইড থেকে যদ্দূর শুনতেছি বা টেস্ট করে যদ্দূর বুঝতেছি যে মানে আমার সাইড থেকে ওকে। তুষার ভাই আপনাকে দেখা যাচ্ছে না? আর শিয়াব ভাই? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। এখন দেখতে পাচ্ছেন? আমাদের সাথে আরেকজন নতুন গেস্ট আসছেন, আরিফ ভাই। হ্যাঁ, 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 লাউড এন্ড ক্লিয়ার। হ্যাঁ। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো সাজিদ একটু পরিচয় করে দাও আলিফ ভাইকে একটু সবার সাথে। আপনার মাইক্রোফোনটা মিউটেড ভাই, আই গেস। সাজিদ মিউটেড। আচ্ছা, আমি বলি, আমি আমাকে পরিচয় দিই। আচ্ছা। আমি হলো আমার পুরো নাম হচ্ছে মুকসিতুল ইসলাম আলিফ। আমি ঢাকা জি। ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলজিতে গ্র্যাজুয়েশন করেছি, ব্যাচেলার্সে। ক্রিমিনোলজি, ও। আর আমি কারেন্টলি আমি ডাবল মাস্টার্স ডিগ্রিতে আছি। উই স্টার্ট অলরেডি। আমি কারেন্টলি ডুয়াল মাস্টার্স ডিগ্রি পার্সু করছি ঢাকা ইউনিভার্সিটিতে, একটা পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ ডিপার্টমেন্টে। আর আরেকটা মাস্টার্স আমি একই সাথে করছি ব্র্যাক ইউনিভার্সিটিতে ডেভেলপমেন্ট স্টাডিজ। আর পড়াশোনার পাশাপাশি আমি স্কলাস্টিকা স্কুলে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি টিচার হিসেবেও আছি। সো দ্যাটস আ বিট অ্যাবাউট মি। আচ্ছা, নাইস টু নো, নাইস টু সি ইউ অ্যাজ ওয়েল। মাশাআল্লাহ, অনেক কিছু। শিয়াব ভাই আপনাকে কিন্তু দেখা যাচ্ছে না ভাই, না দেখলে দর্শকরা মাইন্ড করবে। আচ্ছা, আমি চেষ্টা করতেছি ভাই, এখানে নেটটা মনে হয় একটু স্লো। তো তানভীর ভাই আপনার ওই যে যেখান থেকে আর কি শুরু করছিলেন, যেখান থেকে শেষ করছিলেন আর কি, যেখানে ওইখানে একটু টেকনিক্যাল ইস্যুর জন্য আমরা বন্ধ করতে হয়েছি আর কি। ওই যে আপনি বলতেছিলেন যে জেনজির ব্যাপারটা, ওইটা যদি আরেকবার বলতেন আর কি ভিউয়ারদের উদ্দেশ্যে। মানে একটা ক্যাটাগরিতে ভাগ করলে প্রত্যেকটা জেনারেশনকে আপনার একটা ইয়াতে ফেলা হয় আর কি। সো প্রবাবলি 90s এর অ্যারাউন্ডে একটা জেনারেশন আছে মিলেনিয়ালস, তার ঠিক পরেই জেনজি শুরু। আর 2010 থেকে আই গেস যারা আসছে তাদেরকে আলফা বলা হয়। এটা আমি ভুলও হইতে পারে, আমি জাস্ট একবার দেখছিলাম ক্রিমিনোলজিতে ভাই পড়তেছি, ধরে ফেলতে পারবেন ভালো কথাবার্তা বলতে। বাট হোয়াটস মাই কনসার্ন ইজ জেনজি থেকে মানুষের এক্সপেকটেশন অনেক লো ছিল, তো বিকজ তারা কিছু মানুষের অ্যাক্টিভিটি দেখে ধরে নিত যে না, জেনজির দ্বারা এর চেয়ে বেশি আগানো সম্ভব না। প্রবাবলি বাউন্ডেড বাই সোশ্যাল মিডিয়া এবং তাদের অ্যাক্টিভিটিগুলো, মানে যা আর কি আমাদের মিলেনিয়ালসরা দেখলাম বা আমাদেরও মুরব্বী যারা আছে তারা দেখতো দে আর হোপলেস যে না, এই জেনারেশন দ্বারা কিছু পসিবল। আর আপনি যদি খুব ক্লিয়ারলি দেখেন, যারা একদম ফ্রন্ট লাইনে লিড দিছিল সমন্বয়করা, একটু আগে বলতেছিলাম যে সমন্বয়কদের কাজ দেখলে আপনি খুব অবাক হবেন হাউ মাচ দে হ্যাভ অ্যাচিভড উইদিন এ সাচ শর্ট পিরিয়ড অফ টাইম। আন্দোলনটা দেখতেছি একদিন, মানে সরি ফর দ্য টাইম লাইন, মেবি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ খুব ভালোভাবে ট্র্যাক করা হয়েছে। বাট এদের যারা ফ্রন্ট লাইনে ছিল তাদের আমি
যতটুকু দেখলাম আর কি মনে হয়েছে যে এরা 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 মাচ মোর ট্যালেন্টেড দ্যান দিস। জাস্ট যদি আন্দোলন বলি, এই সরকারকে যে এরকম করে বিদায় করে দিছে, তাই না? যেটা লাইক বড় থেকে বড় পলিটিক্যাল পার্টিগুলো পারে নাই। সো ওদের মধ্যে নিশ্চয়ই কিছু একটা এক্সেপশনাল আছে, and that's why they deserve to be in the current announced government, যেটা অন্তর্বর্তীকালীন সরকার থাকবে, তাদের সাথে ওনারা ক্লোজলি কাজ করবে। আগে আই থট না তাদের মধ্যে কেউ সরাসরি উপদেষ্টা হিসেবে থাকবে না, বাট এখন দুইজনকে আই থিঙ্ক সমন্বয়কের মধ্যে দুইজনকে উপদেষ্টা হিসেবে শপথ আজকে গ্রহণ করতে দেখা গেছে। আই হ্যাভ বিগার হোপস নাও, মানে আমার যদি পক্ষ থেকে বলেন, আমার এক্সপেকটেশন এখন অনেক বেড়ে গেছে এদের থেকে। যদি এত এক্সপেকটেশন রাখা এই মুহূর্তে ঠিক না, বিকজ দে ওয়েন্ট থ্রু সাচ আ হার্ড টাইম। প্রবাবলি এখন তো বাক স্বাধীনতা আছে, বলতে কোনো দুঃখ নাই যে আওয়ামী লীগের এই পৈচাসিক বর্বরতা টাইপের যে পলিটিক্স যারা করে আসছে এতদিন, লিটারালি এটার যে অবসান হয়েছে, এটার জন্য আমি বলবো আমরা সাথে। বাট আমাদের এখনো অনেক লম্বা একটা পথ পাড়ি দিতে হবে, বিকজ ওই আওয়ামী লীগ সরছে, বাট অভ্যাসগুলো রয়ে গেছে, বুঝছেন? মানুষের ঘুষ চাওয়ার অভ্যাস রয়ে গেছে, সিন্ডিকেট করার অভ্যাস রয়ে গেছে, চাঁদাবাজি করার অভ্যাস রয়ে গেছে। একটা পার্টি সরতে না সরতে আরেকটা পার্টি, মানে আই এম টকিং অ্যাবাউট বিএনপি, কিছু মানুষ ট্রেডিশনালি ধরে নিয়েছে যেহেতু আওয়ামী লীগ নাই, সো আমরা, মানে একটা পার্টি নেই, কোন পার্টি আছে? আমরা। বিএনপি হচ্ছে অনলি পার্টি যারা ডিজার্ভিং পার্টি, যারা আসবে ক্ষমতায়। তাদের অ্যাক্টিভিটি, তাদের এই এত ক্রিটিক্যাল একটা অবস্থায় সমাবেশ করা, সবকিছু মিলে যদি বলেন ব্রেইনলেস মানুষজন আছে না, যে মানে বুদ্ধি শুদ্ধি নাই, দেখলে বোঝা যায়, এরকম কিছু অ্যাক্টিভিটি তাদের থেকে দেখা যাচ্ছে আর কি। এখন এগুলো করে তারা যদি আশা করে যে এই সামনে যারা ভোটার হবে থেকে রেসপেক্টটা পাবে, আমি সরি টু সে দল শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে। তাদের যে তাদের কি জানি বলে, ওই কবর থেকে উঠে আসার মতো একটা ফিলিং দেয় না অনেক সময় মানুষ, যে না দে আর ব্যাক, এরকম একটা মুভির ট্রেলারের মধ্যে দেখা যায় যে দে আর ব্যাক, এই ফিলটা পাচ্ছি না ভাই। হ্যাঁ হ্যাঁ, আন্ডারটেকারের মতো অবভিয়াসলি ওই ফিলটা দেওয়ার মতো ধারের কাছে এখন আই ডোন্ট থিঙ্ক দে ডিজার্ভ ইট। তাদের জাস্ট সাপোর্টে একটু বলে যাই, তারা যদি এই ক্রিটিক্যাল সিচুয়েশনে বলতো যে হ্যাঁ আমরা আমাদের আগে যা ভুল করছি, বাট আমরা এখন শিখলাম যে না কিভাবে অ্যাকচুয়ালি দেশের ক্রান্তিকালে বা একটা খারাপ সময় পাশে থাকতে হয়, আমরা স্টুডেন্টদের পাশে আছি, এই দেশটাকে উন্নয়ন করার স্বার্থে যা যা করা লাগে আমরা রাস্তায় তাই করব। আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব জায়গায় যেখানে সহযোগিতা করা সম্ভব আমরা ইনভলভ হব। সব বাদ দিয়ে নিজেদের সমাবেশ করতেছে, মানে খুব স্টুপিড একটা মুভ মনে হয়েছে আমাদের তার পক্ষ থেকে। ডেফিনেটলি জেন জি কেন, মিলেনিয়ালস কেন, এর আগেও যারা মুরব্বীরা আছে এদের থেকেও পুরোপুরি এদের ভরসা উঠে গেছে আর কি। সো অল আই এম লুকিং ফর ইজ সামওয়ান নিউ, সামওয়ান ফ্রেশ, একটা নতুন দল, মেবি মাল্টিপল দল আরো আসতে পারে। আর যারা অলরেডি দায়িত্ব নিছে তারা তাদেরটা কন্টিনিউ করবে, বাট আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট ইলেকশন। যদি বলেন এখন থেকে নেক্সট 2 থেকে 3 বছর তারা কোয়ালিটি টাইম নিয়ে দেশটাকে আবার একটা সাইজে আনুক, করাপশন ফ্রি কান্ট্রির যে ফিল সেটা আমরা সবাই নিব বাংলাদেশ থেকে। আই এম প্রিটি শিওর অনেকে দেশের বাইরে যারা এই মুহূর্তে আছে বা দেখতেছে তারা খুব জেলাস কয়েকটা কারণে, কারণ তারা বাংলাদেশে থাকা অবস্থায় এত এত ফ্রি ছিল না, এত ফ্রিডম নিয়ে বাক স্বাধীনতা নিয়ে কথা বলার সুযোগ তারা পায়নি। অনেকে অপ্রেস হয়েছে দেখে তারা দেশের বাইরে চলে গেছে, বাংলাদেশে কিছু সম্ভব না এরকম একটা আশা ছেড়ে দিছিল। আই এম প্রিটি শিওর দে আর ফিলিং জেলাস রাইট নাও, এন্ড মেজরিটি অফ দেম ওয়ান্ট টু কাম ব্যাক। কারণ দেশের বাইরেও যদি সত্যি কথা বলেন আসলে কি ফ্রিডম আছে, ওই ফ্রিডমটা তারা ওখানে গিয়ে যারা ফিল করতেছে না সেটা আমরা এখানে বসে আরামসে পাচ্ছি এখন। সো এই আন্দোলনের অনেকগুলো আউটকাম আছে, এর মধ্যে মনে হয় অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করবো, বাট আমি শুরু করতে চাই ওইটা বলেই আর কি, যেটা আমরা এখন ফিল করতেছি সেটা দেশে থেকে ফিল করা পসিবল, দেশের বাইরে না। তো যারা আছেন ইউ গাইস শুড ফিল জেলাস অ্যাবাউট ইট। আলিফ ভাই কিছু বলবেন? I think তানভীর ভাই অনেক কিছুই সো বলে ফেলছে, সো আই উইল জাস্ট ট্রাই টু কমপ্লিমেন্ট হিম। সো ব্যাপারটা হচ্ছে কি হলো, আই গেস ওয়ান অফ দ্য মেইন রিজনস যে জেন জি কে আন্ডার এস্টিমেট করেছিল ওয়াজ বিকজ সোশ্যাল মিডিয়া ছিল, অ্যান্ড ওরা খুবই সুডো ওক একটা অ্যাটিটিউড নিয়ে ঘোরাঘুরি করতো, যে আচ্ছা ঠিক আছে, মানে খুবই একটা লেফট লিনিং একটা অ্যাটিটিউড থাকতো সবসময় টুয়ার্ডস এভরিথিং। সো ওয়েন এরকম একটা কজ এসেছে, আই ডোন্ট থিঙ্ক পিপল ওয়ার এক্সপেক্টিং দেম টু জাস্ট এইভাবে যে সবাই উঠবে। ভাবছি যে আচ্ছা সবাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিবা, সেটা ঢাকা ইউনিভার্সিটির ব্যাপার, কোটার ব্যাপার, আমি কোটা নিয়ে কি করবো, আমি তো কলেজে পড়ি। বাই দ্য ওয়ে দ্যাটস মাই ফোনস নোটিফিকেশন। আচ্ছা, সো কোটার ব্যাপার
Some Aওয়ামী লীগ or BNP is shouting যে ভাই কি বলতেছেন। সরি আলী ভাই, ক্যারি অন। কোনো সমস্যা নেই, মানে এখন তো এই জোকটা খুবই রেলিভেন্ট। আচ্ছা, সো কোটার ব্যাপার, আমি তো কলেজে পড়ি, আমি তো পিসিএস দিবই না কখনো আমার এটার জন্য। বাট যেভাবে মানুষজন নেমে আসছে, লাইক বাচ্চারা, আমরা যদি এখন রাস্তায় যাই, আমি কিন্তু আপনারা সবাই ইউনিভার্সিটি থেকে কিন্তু কলেজের স্কুলের ছাত্র বেশি দেখবেন, ওরা কিন্তু বেশি, মানে ওদের এইচএসসি দেওয়ার কিন্তু কোনো মাথা ব্যথা নেই, অনেকজনের এইচএসসি দেওয়া বাকি, এ লেভেলস দেওয়া বাকি, ওদের এগুলোর মাথা ব্যথা নেই, ওরা কিন্তু এটা করতেছে। সো I cannot believe I'm saying this, but আমি কিন্তু millennial, so I cannot believe I'm saying this because actually this group of people, these kids, they have taught us to believe again, আবার বিশ্বাস করানোটা শিখাইছে যে আচ্ছা আমাদের যে বিশ্বাসটা, আমাদের যে সাহসটা, ওই সাহস যোগাইছে ওরা। আর যেটা করাপশন ব্যবহারের ব্যাপারটা, এটা যদি আমি একটু খুবই একাডেমিক্যালি বলি, সেই যে কলোনিয়াল রুলটার যে ডিভাইড অ্যান্ড রুলটা খেলে গেছিল ব্রিটিশ সেই 200-250 বছর আগে, ওইটার ইফেক্ট আমরা এখনো পাচ্ছি। দেখেন, কোনো কিছু আমাদেরকে বাধা দিতে পারলো না, শেষমেশ আমাদের বিজয়ের দিন এই হিন্দু মুসলিম দ্বন্দ্বটাই একটা ফাইনাল অবস্টেকল হয়ে দাঁড়ালো। সবকিছু বাধা অতিক্রম করে আমরা এইটা নিয়ে ফাইট করতেছি। আর এটা নিয়ে না অনেস্টলি বের হইতে না, এটা অনেকেই বুঝে না, এটা ভিতর থেকে চেঞ্জটা আসতে হবে। আমরা এমনভাবে কন্ডিশনালি বড় হই, অ্যাটলিস্ট বাংলাদেশের কনটেক্সটে যদি বলি, এমনভাবে বড় হই যে ঢাকার বাহিরে বেশিরভাগ গ্রাম অঞ্চলে অনেক বিদ্বেষ নিয়ে বড় হওয়াটা হয়, যেটা সত্যি কথা। অনেক বিদ্বেষ, অন্য ধর্ম, অন্য সংস্কার, অন্য কালচারের প্রতি অনেক বিদ্বেষ নিয়ে আমরা বড় হই, অ্যান্ড দ্যাট ইজ ভেরি রং। অ্যান্ড আই থিঙ্ক একটা কথা আছে না যে শিক্ষা ঘর থেকেই শুরু, তো শিক্ষা ঘর থেকেই শুরু। তো আমি ওই জায়গাটাতে আমি যেটা বলবো যে মেবি আমাদের প্যারেন্টসরা আমাদেরকে অনেকটুকু শিখিয়েছে, বাট আমরা যারা এখন বাবা মা হবো নেক্সট 5-6-10 ইয়ার্সে, আই থিঙ্ক আমাদের থেকে শিক্ষাটা শুরু হতে হবে এগুলো বাধার জন্য, এগুলো ঠিক করার জন্য। আর লাস্ট জিনিস যেটা করাপশনের ব্যাপারে যেটা বললেন ভাইয়া আর সবাই, যেটা আমি যেহেতু আমি পিস স্টাডিজের একটা স্টুডেন্ট, আমি খুব স্ট্রাকচারাল ভায়োলেন্স এই জিনিসটা নিয়ে খুবই, মানে আই এম ভেরি ইন্টারেস্টেড ইন দিস এরিয়া। একটা তো ফিজিক্যাল ভায়োলেন্স, এটা আমরা সবাই জানি, যুদ্ধ, মারামারি, খুনাখুনি, বাট স্ট্রাকচারাল ভায়োলেন্সটা আমরা অনেকেই জানি বাট বুঝি না জিনিসটা কি, যেন রেসিজম, সেক্সিজম, মিসোজিনি, অ্যাডাল্টিজম, ক্লাসিজম, যে জিনিসগুলো আমাদের সোসাইটির ভিতরে এত শক্ত করে গেঁথে আছে, এগুলোকে ফাইট করা খুবই ডিফিকাল্ট। আমাদের নতুন যারা আসতেছে, আমাদের এমনভাবে আমাদের পুরো থিঙ্কিংটা স্ট্রাকচারাল ভায়োলেন্সের দিকে নিতে হবে যে আচ্ছা কেন মন্দিরে আঘাত করতেছে, এটার কারণটা কি, আর এই কারণটাকে আমরা কিভাবে বদলাতে পারি। বিকজ এটা কিন্তু অনেক, আমি যেটা বললাম, 250 বছর 200 বছরের একটা মানে রেজাল্ট আমরা দেখতে পারতেছি, রাইট? সো ওই জায়গাটাতে আমি যখনই কোথাও কথা বলি বা বলি যে, আমি বলি যে স্ট্রাকচারাল ভায়োলেন্সটাকে অ্যাড্রেস করা, রুট কজেস গুলাকে অ্যাড্রেস করা খুবই খুবই ইম্পর্টেন্ট। আর যারা সম্মায়করা আসলো, যে দুজন আসিফ আর একজন নাহিদ, হ্যাঁ অবভিয়াসলি ওদের উপরে প্রেশার বেশি। আমি আজকে আমার বাবার সাথে একটু দেখতেছিলাম, আর বাবা বলতেছিল যে আলিফ বুঝলি যে ভয় তো একটাই, যে অনেক সময় মানুষ সিস্টেম বদলাইতে গিয়ে সিস্টেমের অংশ হয়ে যখন ওরা বের হয়, ওরা সিস্টেম হয়েই বের হয়। আর বাবা বলতেছিল যে আমি আশা করি যেন এটা ওদের সাথে না হয়, ওরা কিন্তু এখন এই সিস্টেমটা চেঞ্জ করার জন্যই ভিতরে ঢুকছে। আমরা সবাই যখন বিসিএস দিই বা এটাতে দিই, আমাদের কিন্তু একটা কথা আছে, যে প্রচলিত কথা, যে আমি সিস্টেম বদলাবো, কি আমি উপরে উঠে সিস্টেম, আই উইল গো ক্লাইম্ব টু দ্য টপ এন্ড আই উইল চেঞ্জ দ্য সিস্টেম। বাট উপরে যেতে 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 সিস্টেমের এত দাগ লেগে যায় শরীরে, আপনি তখন সিস্টেমেরই একটা অংশ, তখন আর বদলানোর এনার্জিটাও থাকে না, ইচ্ছাও থাকে না, এটা। আর আরেকটা জিনিস, এই যে দুজন আসলো, আই হোপ সম্মায়কদের ভিতরে, আমি শিওর তারাই নমিনেট করে ওদের দুজনকে দিচ্ছে, আই হোপ ওদের ভিতরে যেন একটা ভালো বোঝাপড়া থাকে। বিকজ আমরা দিন শেষে মানুষ, যখন ওরা আজকে রাতে দেখবে যে এই দুইজনকে সবাই এত হাইলাইট করতেছে, শেয়ার করতেছে, এই করতেছে, পুরো দেশ ওদেরকে, একটু হলে আমিও যদি ওদের জায়গায় হতাম, আমারও কিন্তু একটু হলে, আমি শিওর আমাদের সবারই ওদের কারো জায়গায় যেতে একটু খারাপ লাগতো যে আমরা সবাই মিলে এটা করলাম, হ্যাঁ আমরাই ওকে নমিনেট করছি, আমিও তো ওই জায়গায় থাকতে পারতাম, কারণ ওরা এখন একটা মন্ত্রীর মর্যাদা পাবে। আর তখন আমি
আশা করতেছি এরকম হবে না, বিকজ ফর দ্য ফার্স্ট টাইম এভার আমার বিশ্বাস আমরা অ্যাকচুয়ালি একটা চেঞ্জ আনবো। এতদিন একটা গিমিক ছিল যে ভবিষ্যৎ প্রজন্ম, তোমরা ভবিষ্যৎ, ব্লা ব্লা ব্লা, এটা একটা গিমিক ছিল এত। বাট ফর দ্য ফার্স্ট টাইম, আর তানভীর ভাই যেটা বললো, এত মানুষ এখন দেশে আসতে চাচ্ছে, আর যারা দেশে বাইরে যেতে চাচ্ছে তাদের কিন্তু তারা অনেকেই এখন মাইন্ড আবার রিকনসিডার করতেছে, না এখনই সুযোগ, এই গ্যাপটা, এই যে একটা গ্যাপ, এই 3-4 বছর একটা গ্যাপ, এই একটা সুযোগ যে আমি কিছু একটা করতে পারবো। ফাইনালি কিন্তু আমাদের ভিতরে ওই বিশ্বাসটা আসছে যে আমি করতে পারবো। আমার দেশে বাইরে যাওয়ার ইচ্ছা ছিল মাস্টার্সের জন্য, যে কারণে হোক যাওয়া হয়নি মাস্টার্সের জন্য, তো আমি দেশেই আছি। আর মাঝে মাঝে খারাপ লাগতো যে এই দূষণ, এই ট্রাফিক ঠেলে এত কিছু করে আর ভালো লাগে না। কিন্তু এই কয়দিন বিশ্বাস করবেন, আমি আমি মানে আল্লাহ যা করে ভালোর জন্য করে, একটা কারণেই করে, সত্যি কথা যেটা, দেশের এই রকম একটা মুহূর্তে যে আমি দেশে থেকে এই সময়টা স্বাধীনতাটাকে নিতে পারতেছি, যখন বাইরে যাচ্ছি আসলে মনে হচ্ছে আমরা স্বাধীন। এই এক্সপিরিয়েন্সটা প্রাইসলেস, এটা বলা যাবে না। এটা আমরা যারা দেশে আছি সত্যি বলতে আমরা এটা বুঝতেছি। আমরা আমি আমি জানি না আমি কবে লাস্ট এইভাবে কথা বলছি, আমরা কেউ এইভাবে কথা বলছি পার্টির নাম নিয়ে, মানুষের নাম নিয়ে, কবে লাস্ট আমরা কেউ এইভাবে কথা বলছি আমি অনেস্টলি জানি না। বাট আই রিয়েলি হোপ, যেটা তানভীর ভাইও বললেন যে হ্যাঁ আমাদের কিছু আছে, আমাদের কিছু অবভিয়াসলি জাতিগত প্রবলেম আছে, বাট দ্যাটস, ওই প্রবলেমটা আমাদের না, ওই প্রবলেমটা প্রিভিয়াস সিস্টেমের, যারা 15 বছর থেকেও তারা সিস্টেমেটিকলি জাতিটাকে চেঞ্জ করতে পারে নাই। এটা তাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা না, এটা মানুষের ব্যর্থতা না, সত্যি কথা বলতে। তো পুরা জনগণের উপর এটা চাপিয়ে দেওয়াটা অনেক ভুল হবে। এটার দায় সরকারেরও নিতে হবে, যে তারা কিভাবে 15 বছর একটা জাতিকে চেঞ্জ না করতে পারে এত বড় বড় আশ্বাস দিয়ে, এত বড় বড় প্রমিসেস দিয়ে। সো এটাই আর কি ফর নাও, দেখি তারপরে এখন কোথায় যায় ডিসকাশন। হ্যাঁ, অনেক ভালো কথাই বললেন আর কি। আমরাও আর কি হোপফুল যে দেশটা কোথায় যায়। আজকেই তো শপথ বাক্য পাঠ করলো আর কি। না, আমি জানতাম না যে নাহিদ ইসলাম আর আর আরেকজন কি আসিফ মাহমুদ, এই দুজন যে থাকবে বা ছাত্র প্যানেলের ছাত্রদের মধ্যে থেকে কেউ থাকবে এই প্যানেলে, এটা জানতাম না। পরে যখন দেখলাম আর কি, তখন আর কি জিনিসটা ভালো লাগলো যে তাদের প্রতি সুবিচার করা হয়েছে এরকম আর কি। কারণ প্রথম দিকে যখন ওই একদম যেদিন আমরা স্বাধীনতা পাইছি, স্বাধীনতা 2.0, সেই দিন তো সকালবেলাও আর কি অনেক গোলাগুলি হয়েছিল, তাই না? কেউ বুঝতেই পারে নাই যে এই আজকেই স্বাধীন হবে। ওই দিন আমাদের বাসার সামনেই দেখলাম যে ছাত্ররা আর কি একটু ব্যাক করছে আর কি, আমাদের বাসার ভিতরে মানে এলাকার ভিতরে চলে আসছে। আমাদের বাসাটা তো একটু এলাকার ভিতরে, তো ওই দিকে চলে আসছে। কারণ কি? কারণ ছাত্রলীগের পোলাপানদের আর কি ধাওয়া দিছে। তো সাথে সাথে আবার পুলিশের পিক আপ ভ্যানও আসছে, এসে ওদেরকে আর কি গাড়িতে তুলে নিয়ে গেছে আর কি। ওরা ইন দ্য মিন টাইম আর কি ওরা আর কি বিভিন্ন বাসায় ঢুকে গেছিলো, তো বাসা থেকে বের করে ওদেরকে নিয়ে গেছে। তো এই জিনিসটা দেখার পরে আর কি মানে আমার মনের মধ্যে আর কি শঙ্কা জাগতেছিল যে আসলে কি দেশটা কি স্বাধীন হবে, মানে এইভাবে যদি নিয়ে যাইতে থাকে। কেউ ঘুণাক্ষরেও বুঝে নাই, আমরা তো সাধারণ জনতা, আম জনতা, আমাদের কথা বাদ দিলাম, প্রধানমন্ত্রীর সাথের যারা নিজের দলের নেতা কর্মী, তারাও ঘুণাক্ষরে বুঝে নাই যে এখন প্রধানমন্ত্রী পদত্যাগ করবে। হ্যাঁ, ওই সময় পদত্যাগ করবে। আমরা বুঝছি কখন? যখন টিভিতে দেখলাম 12টা কি একটা সময় যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে দুপুর 2টায়, যদিও এটা পরে পিছাইছে। যখন এইটা বলছে তখন আমি বুঝছি সেনাপ্রধান কেন ভাষণ দিবে। এখানে একটা আমি একটু কথা বলতে চাই। আমাদের মেবি মানে হ্যাঁ, ফেসবুকে আমি একটা কথা লিখতেছি সিএইচটি নিয়ে, বাট মেবি স্বাধীন এখনো ফুল সেন্সে হয়নি কেন? অনেকে কিন্তু ইললিগালি অ্যারেস্টেড বা আনলফুলি অ্যারেস্টেড, যারা এখনো কিন্তু জেল থেকে বের হয়নি। ওইটা কিন্তু আমাদের মাথায় একটা থাকা উচিত। এখনো কিন্তু পুরাপুরি স্বাধীন হইতে পারি নাই অনেস্টলি বললে। যেমন আমাদের 1971-এও মনে করেন সেপ্টেম্বরে যশোর ফ্রি হয়ে গেছিল, বাট ফুললি ইন্ডিপেন্ডেন্ট হইতে যেমন ডিসেম্বর লাগে গেছে। ওইটা একটা। সেকেন্ড তো দেখছি না আমি ফেসবুকে চট্টগ্রাম হিল ট্র্যাক্স নিয়ে অনেক বেশি কথা বলতেছে এখন, বিকজ আমার মনে হয় এই যে মানে চেঞ্জের যে বাতাসটা বইতেছে এর মধ্যেই এটা করে ফেলা উচিত। আরেকটা যেটা কথা আমার মনে হয়, হ্যাঁ মানে আপনারা 4 জন যারা আছেন, 4 জনকেই বলি, আপনারা তো মেইনলি মানে আই থিঙ্ক যে ঢাকা কেন্দ্রিক আপনারা। আমি কিন্তু এখানে আই থিঙ্ক একমাত্র যে ঢাকার বাইরে থাকি। আপনারা যদি মনে করেন যে একটা গ্রামে যান না, আর তারপরে মনে করেন আমাদের রংপুরে মফস্বলে আসেন, আপনারা দেখবেন যে মোরাললেস সেম জিনিস। মানে এইদিকে আপনারা তো এবার বাজেটেই দেখছেন বেগম রোকেয়াকে মাত্র 1 লাখ টাকা দিছে, আর তারপরে হচ্ছে ওই যে
রংপুর সিটি কর্পোরেশনে কোনো বাজেটই দেয়নি, এক্সকিউজেস হিসেবে দেওয়া হয়েছে যে আমাদের এখানে ওয়াসা নাই, এটা নাই, ওটা নাই। বাট মানে এটাও একটা আর কি কথা ওই সময় আমি বলতে যাচ্ছিলাম যখন আলিফ ভাই বলতেছিল, মানে এই যে ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা ফর দ্য টাইম বিং টেম্পোরারি রিপ্রেজেন্টেটিভস বলেন, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু আসলে বাই ল সাপোর্টের জিনিস না। আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন ছিল কনস্টিটিউশনে, ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু আবার আমাদের কোনো প্রভিশন নেই। তো আমার এক ফ্রেন্ড বলছে, আমি একদম ওকেই কোট করব, হ্যাঁ, ওর নাম হচ্ছে সায়েম কুশল। ও একটা দেখেন টেক্সট দিয়েছে, একটা মজার ইকুয়েশন বলি। আজ যে সরকার গঠন হবে, এ সরকার হবে সংবিধান পরিপন্থী, কেননা সংবিধান কোনোভাবেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাপোর্ট করে না। তাহলে কিভাবে বৈধতা পাবে এটা? পরবর্তী ভোটে নির্বাচিত হবে যে সরকার, তারা সংসদে এই সরকারকে বৈধতা দিবে। ভেবে নেই আওয়ামী লীগ সরকার গঠন করলো, তাহলে এদের কি বৈধতা দিবে? ও একটা প্রশ্ন রাখে গেছে। তারপরে আবার বলতেছে দিবে না, তাহলে আওয়ামী লীগ সরকার কি আনা যাবে? না, যাবে না। এটাও একটা প্যারাডক্স, একটা সিচুয়েশন হয়ে আছে। তাহলে আনতে হবে কাকে? এমন এক দল যারা এই সরকারের বৈধতা দিবে। এখন আমি তো একটা চিরচেনা কথা বলি, আমি এখানে সাজিদ, আমি এখানে একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করব, যেহেতু তোমার ব্যাকগ্রাউন্ড ল, এই জন্য তোমার কাছ থেকে জানতে চাইবো আর কি। সেটা হচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, হ্যাঁ, এই সরকারটা কি অনির্বাচিত সরকার কি বলা যায়? এটা আমার প্রশ্ন এক। কারণ আমি আমার মতে আমি একটু বলি যে এটাকে তো অনির্বাচিত সরকার বলা যায় না। কারণ হচ্ছে যে নির্বাচিত সরকার কাকে বলি আমরা? যারা ভোটের মাধ্যমে আসে, এই তো নির্বাচিত। সেটা ভোটের মাধ্যমে হোক বা যেটার মাধ্যমে, এই সরকারটা বিপ্লবের মাধ্যমে আসছে। বিপ্লবটাও কিন্তু একটা নির্বাচন। এটাকে আমি বাই ফোর্স নির্বাচন বলতে পারি। হ্যাঁ, বিপ্লবের মাধ্যমে এই সরকারটা আসছে, যেই সরকার পদত্যাগ করছে তার জায়গায় জনগণই তাকে এখানে বসাইছে। তাহলে এটাকে কি অনির্বাচিত সরকার বলা যায়? ভোটের মাধ্যমে আসে নাই, কিন্তু নির্বাচনের মাধ্যমে তো আসছে। এইটা হচ্ছে ভাই, আমার মনে হয় আপনার এই কোয়েশ্চেনটা একদম আমাদের চারজনকেই, হ্যাঁ, আপনারও অপিনিয়নটা এখানে আমার মনে হয় জানাটা ইম্পর্টেন্ট। বিকজ এটা এক্স্যাক্টলি আমার মনে হয় পুরাপুরি লিগাল কোয়েশ্চেন না যে এনারা নির্বাচিত সরকার কিনা। বাট মানে এখানে কিছু জিনিস আছে, যেমন ভাই ধরেন যে এখানে কিছু কিছু মানুষের অবজেকশন আছে ওই কিছু স্পেসিফিক ইনক্লুশন নিয়ে, বা কিছু মানুষকে, যেমন আমরা ইনিশিয়ালি একটা লিস্ট দেখছিলাম, আমি বারবার বলতেছিলাম ওখানে যে দেবপ্রিয় ভট্টাচার্য ছিলেন। তো আমি 2017 সালে ওনার একটা সেশন করছিলাম, আমি যখন ইনিশিয়াল লিস্টে ওনার নাম দেখছি, আমি বলছি যে এই লোকটা আছে, আমি তো খুবই খুশি, এই লোকটা তো ভালো। আমি ওনার সেশন করে আমি আসলে ওর পর থেকে ওনার অনেক সেশন আমি জয়েন করার চেষ্টা করছিলাম, কিছু পারছি কিছু পারিনি। তো এরকম ভাই হচ্ছে কিছু কিছু মানুষ নিয়ে মানুষের অবজেকশন আছে। আবার এটাও একটা আছে যে এই যে গভর্নমেন্ট এখানে কিন্তু মানে যাদেরকে লিস্টে ইনক্লুশন করা হয়েছে, এখানে কিন্তু আমাদের কোনোই সে ছিল না। মনে করেন আমি তো বলতে পারতাম যে ওইখানে এই অঞ্চলের একজন নাই বা এই ধর্মের একজন নাই, ওখানে ওই যে একজন চাকমা আছেন, আমি দেখলাম, আমি তো সিএইচডি করতেছি, ঠিক আছে, ওই পার্টটা না হলে আমি বুঝলাম। একজন মেবি হিন্দুও ছিলেন, ঠিক আছে, ওই পার্টটা আমি বুঝতেছি। এনভায়রনমেন্টালিস্ট আছেন, সৈয়দা রিজওয়ানা হাসান আছেন, তারপর হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টও আছেন, আমার ডিরেক্ট টিচার আসিফ নজরুল স্যার আছেন, অনেকেই আছেন। কিন্তু ভাই মনে করেন যে এখানে কিন্তু আমাদের কোনো সে ছিল না। রেভলিউশনের সাথে আমার একাত্মতা ছিল, ট্রু, কিন্তু ভাই তাহলে মনে করেন যে আমাদের যুদ্ধের পরবর্তীও তো এখানে তো আমাদের মনে করি যুদ্ধের আগে আগে একটা ভোট হয়ে গেছিল। এই কারণে হয়তো আপনি বলতে পারেন যে এই সিচুয়েশন হয়নি, কিন্তু যুদ্ধের পরেও মানুষের মতভেদ হয়ে গেছিল না। মনে করেন যে বঙ্গবন্ধুর ইয়ে থেকে ডাকসুর নেতা ওনারা আসমর ওনারা বের হয়ে গেলেন না, আসমর আপনার কে ছিলেন, ওনারা বের হয়ে গেলেন মতের অমিল থাকার কারণে। তাজউদ্দিন সাহেব উনি মন্ত্রিসভা ছেড়ে দিলেন। তো এই যে মতের অমিল তো থেকে যায়। তো এইটা একটা বিষয় ভাই, যে এখানে আমরা কিন্তু আসলে ওদেরকে, মানে আমার তো কোনো সে এখানে ছিল না। তাহলে আমি তো এট দ্য সেম টাইম বলতে পারি যে হ্যাঁ মেবি এদেরকে আমি ওখানে চাই নাই। বাকি তিনজনেরও ভাই এখানে অপিনিয়ন একটু শুনতে পারেন আমার মতে, যেহেতু এটা স্ট্রিক্টলি একটা লিগ্যাল কোয়েশ্চেন না। আচ্ছা, ওনাদের ওপিনিয়ন আমি শুনবো। তার আগে আমি একজন কমেন্টেটর, মানে কমেন্টকারীর করতেছি, আরবি ভাই, উনি লিখছেন যে ওনার উত্তর যেটা, যে ইটস সিলেক্টেড নট ইলেক্টেড অ্যান্ড দ্য সিলেকশন ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য মেজরিটি অফ দ্য পিপল। হ্যাঁ, অ্যাকসেপ্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাট দিস পয়েন্ট। ওনার কথা কিন্তু ঠিক আছে, অনেক অ্যাকসেপ্টেন্স ভাই, মানে সত্যি কথা বললে যে এদের গ্রহণযোগ্যতা তো ডেফিনেটলি আছে, এদেরকে অ্যাকসেপ্ট, মানে হ্যাঁ আমার অবজেকশন আছে, তার মানে কিন্তু এই না যে আমি এই সরকারের এগেইনস্ট, মানে ইন্টারিম গভর্নমেন্ট অ্যাপোলজিস, ওদের এগেইনস্ট রিভল্ট করতেছি বা কিছু, মানে হ্যাঁ মানে ওদের উপর আস্থা তো ডেফিনেটলি আমার কিছুটা আছে, এমন না যে একদমই নাই।
বাট ওইটা উনিও কিন্তু আবার ভালো বলছেন যে সিলেকশন, এটা ইলেকশন হয়নি, সিলেকশন হয়ে গেছে অনেকটা। এবং আপনারা ওখানে দেখতে পারেন ভাই যে মানে আই ডু নট নো ইফ ইট ইজ টু আর্লি টু সে ইট, বাট একটু গ্রামীণ ব্যাংক নেপোটিজম মেবি হইছে, ঠিক আছে, ওটাকে জাস্টিফাই করারও কিছু উপায় আছে, বাট এটা কিন্তু হইছে, এটা ডিনাই করারও কোনো উপায় নেই। এখন উই আর ফ্রি টু স্পিক, তুমি তো তোমার কথা বলতেই পারো, এন্ড টু আর্লি তো কি হইছে মানে না, অনেক দিন ধরে একটা জিনিসের মধ্যে দিয়ে আসছি তো, তাই ওই কথাটা বললে আনলার্ন করতে হবে অনেকে আমার বিহেভিয়ার সবারই আর কি। একটা জিনিস কি যে আমি একটা কথা, আমি লয়ার স্টুডেন্ট না, বাট আমি যখন একটু আইএইচএল হালকা পাতলা পড়াশোনা করছি, একটা কথা আছে যে আইনের ঊর্ধ্বে কেউ নেই, নো ওয়ান ইজ অ্যাবভ দ্য ল। একটু ফিলোসফিক্যালি এই কোয়েশ্চেনটা আমি আই ডোন্ট নো, আমি সাজিদকে কখনো আস্ক করছিলাম না, বাট আমি কয়েকটা ল স্টুডেন্টকে আস্ক করছিলাম যে ল ইজ ক্রিয়েটেড বাই মেন, এখন মেনই ল এর উপরে না। যদি আমি একটু ফিলোসফিক্যাল ভাবে জিনিসটা চিন্তা করি যে আমরাই তো লটাকে সৃষ্টি করছি, এখন আমি ল এর ঊর্ধ্বে না। তো আমার মাঝে মাঝে মনে হয় যে লয়ের যে এই যে ক্লাস্টারটাই, লয়ের যে বাধাটা, এটা সামটাইমস আমাদের এটার উপর ঊর্ধ্বে যেতে হবে। সবকিছু কনস্টিটিউশনে থাকবে না, সবকিছু লিগাল বেসিস থাকবে না, ন্যাচারাল ল এক্সিস্ট হবে। আমি বলতেছি না যে এখানে ন্যাচারাল ল অ্যাপ্লিকেবল অর এনিথিং। আর একটা জিনিস কি, ল ইজ ভেরি রিলেটিভ, ল ইজ ভেরি রিলেটিভ, আর ল ইজ অলওয়েজ ওপেন টু ইন্টারপ্রিটেশন। এটা একটা জিনিস আমাদের ধরা বাঁধার মধ্যে থেকে কিন্তু বের হতে হবে, বিকজ আমরা কিন্তু এমন একটা সিচুয়েশন এখন পার করতেছি, এটা কিন্তু একটা আইডিয়ালিস্টিক সিচুয়েশন না, এটা রিয়েলিস্টিক সিচুয়েশনও বললে ভুল হবে। এটা কি সিচুয়েশন আমরা কিন্তু জানিও না অনেস্টলি। সো এখানে আপনি কোন ল আনবেন, এখানে কনস্টিটিউশনাল ল আনবেন, ন্যাশনাল ল আনবেন, কোনো কিছুই কিন্তু, সবকিছুরই কিন্তু প্যাচগোচ আছে, আর সবকিছুরই ইন্টারপ্রিটেশন অনেক ডিফারেন্ট ভাবেই করা যায়। এট দিস পয়েন্ট লজিক্যাল কোর্স অফ অ্যাকশন ইজ যেহেতু দিন শেষে কিন্তু একসেপ্টেন্সের ব্যাপারটা, আমরা সম্মায়ককে কিন্তু আমরা সবাই মেনে নিছি, স্টুডেন্ট জাতি হোক আর জেনারেল সিভিল মানুষ হোক, সবাই কিন্তু মেনে নিছি। তারাই কিন্তু এটা প্রস্তাব দিছিল, হ্যাঁ তাদের প্রস্তাব মতো সব হয়নি, নিশ্চয়ই তাদের মধ্যে কথাবার্তা হয়ে এই পুরা টিমটা গঠন হয়েছে। আর তাদেরকে যদি আমরা বাই ন্যাচারাল ল মেনে নেই যে না আমরা এদেরকেই ফলো করতেছি, এদেরই অনুসারী আমরা, আমাদের কিন্তু বাই দ্যাট এটাও একসেপ্ট করে নিতে হবে যে এখানে যারা আসছে সবাই তো প্রফেসর ইউনুসকে চেয়েছে, সেও এসেছে, আর এটা তার ক্যাবিনেট। সো বাই ন্যাচারাল ল এটা কিন্তু আমরা বাধ্য একসেপ্ট করতে। বাধ্য ওয়ার্ডটা ঠিক হবে কিনা যায় না, বাট এটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাকসেপ্টেন্সের ক্রাইটেরিয়ার আন্ডারে পড়ে যায়, বিকজ এখন কিন্তু ওই লিগ্যাল বেসিসটা আমাদের নেই, যেটা সাজিদ বলল, সত্যি কথা। তুষার ভাই আপনি কিছু বলবেন এই ব্যাপারে? দেখেন, একটা শাসকের আন্ডারে 15 বছর, মানে 16 বছর, সবার সেলফ রেসপেক্ট আর কথা বলার স্বাধীনতা মাটির সাথে মিশে গেছিল, বুঝছেন? অন্য ল্যাঙ্গুয়েজে বলতে আমি পলিটিক্যাল কোন স্টুডেন্টের লোক না, আমি যে সেটুকু সংকেত বলবো কি, বিরক্ত হয়ে সবাই whoever came next was accepted। এখন যদি বলেন ওদের পিছনে যে যৌক্তিক রিজন তুলে ধরতে পারবেন আশা করি সাজিদ ভাই, আলিফ ভাই, বিপিন ভাই আছেন, শিহাবও বলতে পারবে। আমি বলবো যে সবাইকে যে একটা লং টাইম একদম লং টাইম আপনি যখন সাফার করতে 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 একটা পয়েন্টে এসে যাবেন, ইউ উইল বি লুকিং ফর অ্যান এসকেপ, রাইট? দেশের বাইরে চলে যাওয়াটা কি জানি একটা স্ট্যাটাস ট্রেন্ড করতে দিয়েছেন একদম। লিভিং বাংলাদেশ ইজ দ্য বিগেস্ট ড্রিম। বাংলাদেশে মানে বাংলাদেশের বড় ড্রিম কোটা দেশের বাইরে চলে যাওয়াটা বেস্ট, মানে একজন বাংলাদেশীর জন্য সবচেয়ে বড় স্বপ্ন কি? দেশ ছেড়ে চলে যাওয়া। দ্য বাংলাদেশি ড্রিম ইজ টু লিভ। এখন at least 6 months বা 1 বছর বা 2 বছর পরে আই ডোন্ট ফিল দিস ইজ গোনা বি দ্য সেম। এখন অনেক মানুষ লিভ করবে বিকজ অনেকে আনসার্টেনিটির মধ্যে আছে। আজকে আরেকটা জিনিস আমার চোখের সামনে আসছিল যে 26-year-old and 86-year-old, like so 84-year-old, মানে এরকম একটা ডিফারেন্সের দুইটা ভিন্ন এজ গ্রুপের মানুষ একই জায়গা থেকে শপথ নিচ্ছে টু প্রবাবলি প্লে সিমিলার রোল টুগেদার। যদি মানে একটু নেগেটিভলি দেখতেছে নাকি? একটু নেগেটিভলি দেখছে, অনেকে বলছে হ্যাঁ মানে দিস ইজ সামথিং, মানে জেন জি এটা করে দেখাইছে। এন্ড এক্সপেরিয়েন্স ম্যাটারস, এক্সপেরিয়েন্সের সাথে মানুষ অনেক কিছু শিখে। আমি এটাকে নেগেটিভলি দেখতেছি না, কেন জানেন? একটা মিশ্র অপিনিয়ন আসতে পারে ভাই, মিশ্র অপিনিয়ন আসতে পারে, এবং নান অফ আস আর পারফেক্ট। মানে আপনি ওই পজিশন থেকে দেখেন, ডক্টর ইউনুস হি গট নোবেল প্রাইজ অবভিয়াসলি,
ওইটার জন্য হি গট দ্য রেসপেক্ট হি ডিজার্ভস, নট ফ্রম ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনালি ওনাকে আরো বেশি রেকগনিশন দেওয়া হয়েছে। গ্লোবালি হ্যাঁ ন্যাশনালি কি দেওয়া হয়েছে, ওনাকে বলা হয়েছে উনি আসলে পদ্মা সেতু থেকে ওনাকে টুপ করে ফেলে দেওয়া হবে। উনি এরকম একটা বয়স্ক মানুষ, ওনাকে 6 তলা সিঁড়ি দিয়ে হাঁটায় উপরে উঠানো, মানে ইউ গাইজ প্রবাবলি নো দিস, মানে এটা তো আর ভাঙা বলার কিছু নেই। এখন আমি যেটা বুঝি যে ওনার সাথে যতভাবে ওনাকে প্লে করা যায় বাংলাদেশের গভর্নমেন্ট প্লে করে গেছে আর কি, ক্ষমতা যারা ছিল। অ্যান্ড সিন্স হি ইজ ব্যাক, যদি উনি প্রতিশোধমূলক একটা চিন্তা ভাবনা নিয়ে চলে উনি অনেক কিছুই করতে পারে। আর যদি উনি ইকোনমিক অ্যাঙ্গেল থেকে দেশটার জন্য কাজ করে, দ্যার ইজ এ হাই চান্স আমরা ওইটার দ্বারা অনেক বেনিফিটেড হব। অলরেডি ইকোনমিক চেঞ্জ আসা শুরু করছে মাইক্রো লেভেল থেকে। যদি বলেন শাকসবজির বাজারে সিন্ডিকেট এবং চাঁদাবাজি বন্ধ হয়েছে, সো একদম রুট লেভেল থেকে কিন্তু জিনিসগুলোর দাম কমে আসার সুযোগ আছে। আপনি বিজনেস এক্সপ্যানশন নিয়ে কথা বলেন, বাংলাদেশ স্টক চেঞ্জের খবরটা সবাই দেখছেন যে লাইক কিরকম একটা ম্যাসিভ চেঞ্জ আসছে। আমি স্টক এক্সচেঞ্জ কিছুই বুঝি না, জাস্ট ফ্রম দ্য নিউজ হোয়াট আই ফিল ইজ এ চেঞ্জ ইজ অলরেডি টেকিং প্লেস। ইয়াটা টাইম ফ্রেমটা আর একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এগুলো তো আপস এন্ড ডাউন থাকে, রাইট? বাট এতদিন ডাউন ছিল, এতদিন কয়েকটা সিলেক্টেড ফিউ মানুষ ছাড়া বাংলাদেশের কেউ কিন্তু খুব একটা ভালো লাভজনক পজিশনে ছিল না। আই এম অনেস্টলি টকিং অ্যাবাউট দোজ পিপল যারা করাপশনের বাইরে, বাই দ্য ওয়ে, মানে যারা অনেস্টলি তাদের লাইফ লিড করে, ফুললি অনেস্টির সাথে চলে, কোনো ধরনের ঘুষ বা দুর্নীতির আশ্রয় নেয় না, এই শ্রেণীর মানুষগুলো এতদিন মুখ বন্ধ করে বসেছিল, মুখ বন্ধ করে। দে আর হোপিং, যাদের মানে এই আন্দোলন এর আগে থেকে বলছি, মনে মনে কত দোয়া করছে যে আল্লাহ একটা চেঞ্জ দাও, আল্লাহ একটা পরিবর্তন দাও, নতুন একটা কিছু হোক। ওনাকে আর চাই না, শেখ হাসিনা, আওয়ামী লীগ এনাফ, আর সহ্য করতে পারতেছে না। কিছু মানুষ যারা তাদের সুবিধার জন্য তাদের সাইড নিত, আমি সুবিধাবাদী লোকজনদের কথা বলতেছি, যারা তাদের নিজেদের প্রয়োজনের জন্য আওয়ামী লীগের সাথে দাঁড়াইছে, ছাত্রলীগের বড় ভাইয়ের সাথে তাল মিলায় চলছে, তাদেরকে ঘুষ দিয়ে তাদের পকেট ভারী করে অনেকভাবেই তাদের ব্যবসা বাণিজ্য চালায় গেছে, চাকরি বাঁচায় রাখার জন্য অনেক কাজ করছে। ইমাজিন এখন ওই সবগুলো অ্যাঙ্গেলে থেকে আওয়ামী লীগ উঠে গেছে, তারা এখন হেল্পলেস। আপনি যদি বলেন গ্লোবাল একটা চেঞ্জ সব জায়গায় হিট করবে, আমি শুধু বিজনেস আর মানে রুট লেভেলে কিছু চেঞ্জের কথা বললাম। প্রবাবলি দ্য ওয়ে পুলিশ ইউজ টু বিহেভ উইথ আস, পুলিশ মানে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে, সামরিক বাহিনীর মধ্যে একটা ধরি পুলিশের কথাই, পুলিশ যখন যাতায়াত করে রাস্তা দিয়ে, আগে আমরা কত ভয় পাইতাম, আমরা সবার শেষে পুলিশের কাছে যাইতাম, মানে যেখানে আমাদের সবার আগে পুলিশের কাছে যাওয়ার কথা, যে ভাই আমি একটা বিপদে পড়ছি আমাকে হেল্প করেন। আমি একদম সাধারণ মানুষজনের কথা পার্সপেক্টিভে বলতেছি, আমার পার্সপেক্টিভ অত ভাই মানে অতটা হেভি কমপ্লেক্স থিঙ্কিং থেকে না, খুব সিম্পলি বলতেছি। পুলিশের কাছে আমরা সবার আগে যেতাম একটা বিপদ হইলে, সেই পুলিশের কাছে আমরা আজ থেকে আরো 2-3 সপ্তাহ আগের কথা চিন্তা করেন, সবার শেষে যাই। মানে কেউ কিছু একটা বলে, এই ভাই থানা পুলিশ হয়ে যাবে, দরকার নেই, তাই না? একটা জিডি করতে হবে, থানাতে গেলেই তো পকেট ফাঁকা হয়ে যাবে। জিডি করতে যে টাকা লাগবে, মানে তারপরে ওই জিনিস উদ্ধার করতে যে পরিমাণ টাকা খরচ হবে, তার থেকে হয়তো বেটার আমি জিনিসটার আশায় ছেড়ে দিই। এতটা ডিসঅ্যাপয়েন্টেড এবং এতটাই আমরা দুর্বল ছিলাম ভিতর থেকে ভাই। এখন আমাকে বলেন, একটা পুলিশ যদি 2 নম্বরই করতে যায়, মানুষজনে কিন্তু এখন সাহস আছে বলার, এই আপনি আমার সাথে এরকম করলেন কেন, আপনি কোন থানার লোক, সামনে আসেন, এদিকে দাঁড়ান, এই ভাই দেখেন এই পুলিশ কি করতেছে। মানে people will have that gut right now to reply. কোন পুলিশের এত সাহস এখনো ভাই আসে নাই, এতদিন ছিল অবভিয়াসলি, বাট এখন ছাত্র বলেন, ছাত্রদের আন্দোলনের কথা বলেন থেকে শুরু করে আলটিমেটলি এই যে এক দফা আলটিমেটলি আমরা হয়তো আদায় করে নিলাম, এখন একটা চেঞ্জ ভিজিবল হবে। দ্যাটস হোয়াট আই ফিল পার্সোনালি। আমি পার্সোনালি ফিল করি এই জিনিসগুলো হইতে সময় লাগবে। দ্য অ্যাঙ্গেল আই এম পিকিং ইজ একটা পজিটিভ চেঞ্জ আসতেছে, উই শুড অল কনসিডার দ্য পজিটিভ এন্ড দ্য নেগেটিভ হবে। নেগেটিভও কিন্তু একটা আপনারা অলরেডি জানেন যে প্রতি রাতে এখন আতঙ্কের উপর কাটতেছে, আইন শৃঙ্খলার কোনো প্রয়োগ নাই, মানুষের হাতে সব চলে আসছে। আশা করি আজকে এই যে সরকার গঠনের পরে, আজকে এই সরকার গঠনের পরে কালকে শুক্র শনিবার আমি জাস্ট মানে জয়েন করার আগেই মনে হয় একটা জায়গা থেকে নিউজ পেলাম যে আজকে আরেক জায়গা থেকেও ডাকাতি হচ্ছে, মানে আরেক জায়গায় ডাকাতটা হামলা দিছে। তারা মানে এতদিন কিছু করতে পারেনি ব্যাপারটা এমন না, তারা এতদিন একটা ভয় থাকতো পুলিশ ধরে নিয়ে যাবে, একবার ভিতরে ঢুকলে বাইরে হওয়ার সুযোগ নেই, বাট এখন তাদের জন্য ফিল্ড ফাঁকা,
সো তারা বিভিন্ন জায়গায় ট্রাই করতেছে ভাই। আমার মনে হয় ইনশাল্লাহ শপথ যেহেতু সরকার একজন মানে একটা পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং গঠনও হয়ে গেছে, কে কোন মন্ত্রণালয় লিড করবে বা কোন কোন এরিয়াগুলোতে এক্সপার্ট হবে সেই অনুযায়ী তাদেরকে ডিস্ট্রিবিউশন করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে খুব ইমিডিয়েটলি অনবোর্ড করা দরকার। অনবোর্ড বলতে তারা অনবোর্ডই ছিল, বাট তাদেরকে একটা স্ট্রিমলাইনে আনা দরকার। যে গ্যাপগুলো এখন হয়ে গেছে এটা খুব দ্রুত ফিল আপ করা দরকার। ক্ষতি আরো হবে না, আরো হবে সামনে। আপনি পজিটিভও দেখতেছেন, ক্ষতিগুলোও আছে, বাট এই দুইটাকে মিলায়ে এতদিন আমরা চলি নাই, এখন দুইটা মিলায় চলার চিন্তা ভাবনা রাখতে হবে। হ্যাঁ এটাই। হ্যাঁ জি আলিম ভাই বলেন। এখানে একটা জিনিস যেটা আমরা সবাই নৈরাজ্য অরাজকতা নিয়ে তো আমরা সবাই অনেক চিন্তিত উদ্বিগ্ন, সবাই এটা বলার কোনো অপেক্ষাই রাখে না। কিন্তু একটা জিনিস কি, একটা পৃথিবীর হিস্ট্রিতে যখনই এরকম কোনো রেজিম চেঞ্জ আসছে, আপনি মিডল ইস্টের আরব স্প্রিং দেখেন, ইউএসএ তেও যখন প্রিভিয়াসলি কোনো টাইপের রেভলিউশন হয়েছে বা জর্জ ফ্লয়েডের ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট হয়েছে, আপনি একটা কোনো মেজর রেভলিউশন দেখবেন যখন এই টাইপের পলিটিক্যাল ভ্যাকিউম হয়, একটা এমটিনেস থাকে, এইটাই হচ্ছে লজিক্যাল কোর্স অফ অ্যাকশন। এই নৈরাজ্যটা থাকবেই, এটাই হচ্ছে লজিক্যাল কোর্স অফ অ্যাকশন। যে যখন একটা সোসাইটিতে, এটাকে বলে অ্যানোমি, যখন একটা ড্রাস্টিক চেঞ্জ আসে, অ্যানোমি হয়, একটা ড্রাস্টিক র্যাডিক্যাল চেঞ্জ আসে, তখন সোসাইটিতে ভায়োলেন্সের মাত্রা অনেক বেড়ে যায়। এটাই কিন্তু লজিক্যাল, কারণ একটা স্টেটও ইউটোপিয়ান স্টেট না, আপনি সেটা ইউএসএ হোক, ইউরোপের কোনো বড় দেশ হোক, সুইজারল্যান্ডের মতো। তো এটা কিন্তু আমাদের মেনে নিয়েই চলতে হবে। তো মানুষ যখন বলতেছিল যে অসভ্য, বাঙালি অসভ্য, এই সেই, আমার কিন্তু কথাটা ভালো লাগতেছিল না। আমরা কিন্তু নিজেদেরকে নিজেরাই ছোট করতেছি। ইন্টারন্যাশনাল মিডিয়ার কথা তো পরে, ওখানে যারা গেছে, টোকাইরা গেছে, ধরে নিলাম টোকাইরা গেছে, ওরে কেন চুরি করার এই প্রবণতাটা থাকবে? কারণ সমাজ ওদেরকে ওই রকম ভাবে একটা সিস্টেম দিতে পারে নাই, এমন একটা ওদেরকে গড়ে তুলতে পারে নাই যেখানে ওদের চুরি করার মনোভাবটা চলে যাবে। এটা সরকার, এটা সমাজ, এটা আমাদের ব্যর্থতা, এটা ওর ব্যর্থতা না, ওই টোকাই ছেলেটার ব্যর্থতাটা। এটা কিন্তু একটা খুবই একটা নর্মাল কোয়েশ্চেন, যে একটা আমরা যখন ছোটবেলায় পড়তাম ফার্স্ট ইয়ারের দিকে, যে একটা লোক যে গরিব, টাকা নাই পাউরুটি কেনার, ওর ফ্যামিলি খাওয়াবে, পাউরুটি চুরি করতে গিয়ে পুলিশের কাছে ধরা খাইছে, ও এখন জেল খাটতেছে। আপনি এখন এটাকে কিভাবে দেখবেন? এটা কি ওর দোষ যে ও চুরি করছে, নাকি এটা সমাজের দোষ যে ওর জন্য সমাজ এমন একটা জিনিস করে দিতে পারেনি যেখানে ওটা কেনার সামর্থ্য হবে? আর সরকারের যেই ব্যাপারটা ইন্টারিম, আমি এমন একজন, আমি খুবই পেসিমিস্টিক একটা পার্সন, অনেস্টলি আমি অনেক পেসিমিস্টিক। আমি হোপ ওয়ার্ডটাতে বিশ্বাসই করি না। হোপ ওয়ার্ডটা আমার কাছে খুবই ডিলুশনাল একটা ওয়ার্ড লাগে, হোপ। বাট আপনি বিশ্বাস করবেন, এই যে এই কয়দিন আমি বলতে পারি যে উই ক্যান অ্যাকচুয়ালি হোপ দেয়ার উইল বি আ চেঞ্জ। আমার মন প্রাণে থেকে আমার একটা গাট ফিলিং থাকে না, আমার বলতেছে যে একটা চেঞ্জ হবে 3-4 বছরের মধ্যে। আই এম শিওর একটা স্ট্রিম লাইন হয়ে যাবে, যেটা ভাইয়া বললো। আই এম শিওর একটা স্টুডেন্ট পার্টি দ্বারা করাবে, একটা ইউথ বেসড অর্গানাইজেশন দ্বারা করাবে, বিকজ 15 বছর পরে এরা গর্ত থেকে উঠে এসে 2 দিনের মধ্যে এদের যা ভোটার পুল ছিল সব ভোটিং পুল কিন্তু বাদ। বিকজ নেক্সট ইলেকশন যখনই হোক, ভোট করবে কারা? এই জেন জিরা আর জেন আলফারা, এরা কিন্তু দেখে রাখছে। আর আমাদের দেশে কিন্তু ইউথ ডেমোগ্রাফিক পার্সেন্টেজ কিন্তু অনেক হাই, 18 to 35, অনেক হাই পপুলেশন। এই পুরা ভোটিং পুল ওরা হারাই ফেলছে, এসেই কিন্তু ওরা ভোটিং পুলটা হারাই ফেলছে। তো আচ্ছা আলিম ভাই, এখানে যদি একটু মাইন্ড না করেন, একটু ইন্টারাপ্ট করলাম। জাতীয় পার্টির তো ইতিহাস তো আমার আর কি একদম নারী নক্ষত্রে ঢোকানো, রংপুরের যেহেতু, তো জাতীয় পার্টিও যখন এরকম ক্ষমতা থেকে পতন হয়েছে না, ওরাও কিন্তু প্রথমবার, আই আন্ডারস্ট্যান্ড জাতীয় পার্টি এখন অনেক ইররিলেভেন্ট এন্ড স্টাফ, আজীবনই ছিল, তো ওইবারও কিন্তু ওরা মানে 32টা সিট পাইছিল। এন্ড আমার কিন্তু মনে হয় না যে মানে আওয়ামী লীগ ইজ আউট অফ দি গেম একদম টোটালি। আমি অনেস্টলি বলতেছি এটা, বিকজ দেখেন ওই যেটা আমি আবার প্রথমবারও বললাম যে ওই তাজউদ্দিন আহমেদের পরিবার সবসময় কিন্তু আওয়ামী লীগের ক্রান্তি লগ্নে চলে আসছে। একসময় ওনার ওয়াইফ আওয়ামী লীগ সামলাইছে, সোহেল তাজ আবার একসময় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, সে তো এক স্টেটমেন্ট দিয়ে একদম সবাই সোহেল তাজ করতেছে। বিডিআর বিদ্রোহের সময় যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল এটা অনেকেই ভুলে যায়, বাট যাই হোক, এই সোহেল তাজ কিন্তু ঠিকই ইমেজ বাঁচাই দিতেছে অনেকটা। সো আওয়ামী লীগের কিন্তু ওই মুক্তিযোদ্ধার সেন্টিমেন্ট, তারপরে আবার এই যে এই না এখনো তো ভালো মানুষ আছে আওয়ামী লীগে, এই সেন্টিমেন্ট কিন্তু এখনো মানুষের আছে। হ্যাঁ, মেবি 32টা সিটের বেশি পাইতে পারে, মেবি এর কমও পাইতে পারে, কিন্তু ভোটিং ফুল যে একদম হারাই ফেলছে,
এটা কিন্তু একটু ফারফেস্ট আমার মনে হয় বলা। কারণ আপনি এটাও চিন্তা করেন যে অনেকে কিন্তু মানে যে কারণেই হোক লিগের ট্যাগ পায়ে গেছে, সো এরা কিন্তু আর ওইখান থেকে বের হচ্ছে না। এদেরকে বিএনপি যেহেতু আর এদের কোনো হেল্প করবে না, জাতীয় পার্টি তো ক্ষমতায় আসবে না যে করবে, বাট যাই হোক কোনো পার্টি যেহেতু এদেরকে হেল্প করবে না, এরা কিন্তু ঘুরে ঘুরে ওদের মানে ওদের ওই আম্মুর কাছেই ফেরত যাবে, যে আম্মু এখন ইউএস এর ভিসা ক্যান্সেল খায় বসে আছে আর ইউকে এর অ্যাসাইলাম রিজেকশন খায় বসে আছে। ওরা কিন্তু ওই আম্মুর কাছেই যাবে। এটা একটা বিষয় আছে, তাদের কাছে আসবে, আম্মুও তাদের কাছে আসবে। ওদের ওবায়দুল কাকা আছেন, ওদের সোনার ছেলে সজীব ওয়াজেদ জয় আছে। অলসো আরেকটা কথা যেটা আমরা এইভাবে বলতেছি না, যে মানে সাইমা ওয়াজেদকে নিয়ে কেন কথা হচ্ছে না, উনিও তো WHO এর একটা বড় পোস্টে আছে। সো এইরকম একটা মানুষ যার অ্যাফিলিয়েশন এরকম একজনের সাথে, তাকে নিয়ে একটা কথাই পর্যন্ত হচ্ছে না যে তাকে তার পোস্ট থেকে কেন সরানো হচ্ছে না। একজনও দেখলাম না এই কথাটা বলতেছে। আসলে এটা উঠেই না, লেজিট কোশ্চেন। এটা কিন্তু সত্যি। এটাই আলিফ ভাইকে ইন্টারাপ্ট করছিলাম আবার। হ্যাঁ, আপনি কন্টিনিউ করুন। আমি এই পুরো সিচুয়েশনটাতে একটা জিনিস দেখছি যে যত বাড়ি ঘর পোড়ানো হচ্ছে, আমার অনেক ফ্রেন্ড আছে, আমি একটা নাম করা স্কুলে পড়ে, ওখানে অনেক স্টুডেন্ট আছে যাদের প্যারেন্টসরা এই পলিটিক্যাল পার্টির সাথে ছিল, ওরাও এখন ফেস করতেছে। আনফরচুনেটলি কি হয় যে বাবা মায়ের পাপের বোঝাটা কিন্তু দিন শেষে সন্তানকেই বইতে হয়, যতটা না আমরা না চাই সেটা। তো এখন থেকে আমাদের আরেকটা জিনিস শুরু করা উচিত, প্রচার করা উচিত, সেটা হচ্ছে ছেলেদের বাচ্চাদেরকে শেখানো আর বাচ্চাদেরকে বোঝা তাদের বাবা মায়ের আয়ের উৎসটা কি। কারণ ওই আয়টা দিয়ে কিন্তু ধরেন ছেলে মেয়ে খুবই ইনোসেন্ট, কোনো সমস্যা নেই, আমি ধরে নিলাম ওটা খুবই ভদ্র ছেলে মেয়ে, বাচ্চা ছেলে মেয়ে, কিছু বুঝে না, কিন্তু ওর বাবা মায়ের হারাম রক্ত ভেজা টাকা দিয়েই কিন্তু ওদের পড়াশোনা হচ্ছে, ওরা মানুষ হচ্ছে, দেশের বাইরে যাচ্ছে বা দেশে থাকতেছে। তো ওই রক্তে কিন্তু ওরা চাক না চাক ওদেরও হাত আছে, ওরা কিন্তু কমপ্লিসিট। এন্ড আই থিঙ্ক এইটার পরে, এন্ড আমি এইটা আই এম শিওর অনেকে এটা এই প্র্যাকটিসটা শুরু করছে, বাসায় গিয়ে জিজ্ঞেস করে যে বাবা মা তুমি কি করো, তোমার ইনকামটা কত, তুমি কোথা থেকে এই টাকাগুলো পাও, এটা কি হালাল, এটা কি হারাম, এই টাকাটা কি কিভাবে পেয়েছো, এই টাকাটার সোর্সটা কি। আই থিঙ্ক দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট, উই নিড টু স্টার্ট। বিকজ যদি বাসা থেকেই শুরু হয়, বাবা মাই যে শিক্ষা দিবে তা না, বাচ্চাদেরও কিন্তু ওদের বাবা মাকে অ্যাকাউন্টেবল হোল্ড করতে হবে। কারণ বাচ্চারা কিন্তু যদি ছোটবেলা থেকে এটা স্টার্ট না করে, বাই দ্য টাইম ওরা 9-10-এ উঠে যায়, এই যে পাজেরোতে যে ঘোরা শুরু করে, একে মেরে দেয় ওকে মেরে দেয়, আইনের ফাঁক দিয়ে বের হয়ে যায়, বাবাকে কল দেয়, বাবা আমাকে ছুটায় নাও, ঠিক আছে। এটা কিন্তু ছোটবেলাটা থেকে করা উচিত। এই যে মেজর জিয়াউল আহসান, ও তাকে যে যাকে ধরা, ওই প্লেন ঘুরায় যাকে ধরা অ্যারেস্ট করছে, চলে যেতে নিছিল, অ্যারেস্ট করছে, ওনার যে ছেলে সে কানাডাতে পড়াশোনা করে, ও হচ্ছে গিয়ে হলো এটাতে ওই যে ওই আয়না ঘরের ওইটাতে অনেক ইনভলভ ছিল এই ছেলে। তো ধরেন আজকে এই সরকারের পতন না হতো আর এই সরকার যদি হতো, ওরা কিন্তু ইভেন্চুয়ালি এই লেগেসিটা ক্যারি অন করতো। আর এই লেগেসি যদি ক্যারি অন হয়, আপনি কিন্তু কখনো এই লেগেসিটা থামাতে পারবেন না। অ্যাকাউন্টেবিলিটি মাস্ট স্টার্ট এট হোম এন্ড ইট মাস্ট স্টার্ট উইথ দ্য কিডস আস্কিং দেয়ার প্যারেন্টস যে আচ্ছা ড্যাড মম আর ইউ আ গুড পারসন, হোয়াট ডু ইউ ডু। আর তখনই বাবা মার অ্যান্সার দিবে, আর বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্সার হয় যে তোমাকে আমার কাজ হচ্ছে ভরণ পোষণ করা, তোমাকে তো এত কিছু জানার না। যেটা অনেকেই অ্যান্সার হয়, তুমি তো আমাকে এগুলো আস্ক করতে পারো না, আমি তোমার বাবা মা, আমাকে তোমার কি সাহস যে আমাকে জিজ্ঞেস করতেছো। কিন্তু এই সাহসটা যোগায় কিন্তু জিজ্ঞেস করতে হবে যে আসলে তুমি কিভাবে আমাদের ভরণ পোষণটা করতেছো। আর না হয় দেখেন যদি এটা না আস্ক করতো, আজকে কত বাচ্চা ওই যে গণভবনের উল্টা পাশে যে স্টাফ কোয়ার্টার, বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চা, ওরা কিছু জানেও না, ওদের পুরো বাসাঘর তছনছ। এখন কিন্তু ওদের বাবা মার প্রতি ওদের বিদ্বেষ জন্মাবে যে তুমি বাবা মা তুমি এমন কি করছো যে মানুষ আমাদেরকে এতটা অপছন্দ করে, যেটার জন্য তোমার দোষের জন্য আমার এখন পস্তাতে হইতেছে, আমার ফ্যামিলির পস্তাতে হইতেছে। আর আপনি ধরে নেন ইমিডিয়েট যারা, ওরা না হয় ঢাকা দেশের বাইরে চলে যাচ্ছে, বাট এক্সটেন্ডেড রিলেটিভস যারা, ওখানেও তো বাচ্চা আছে, ওখানেও তো মামা খালা চাচা আছে, ওদের কি হইতেছে। এই একজনের পাপ কিন্তু সবার বহন করতে হয়। এটা একটা জিনিস আই থিঙ্ক এখন থেকে আমাদের এটাও, এখানেও বাসায়ও অ্যাকাউন্টেবিলিটিটা, এই দায়বদ্ধতাটা স্টার্ট করতে হবে। এটা আবার ভাই নিচ থেকেও যায় অনেক সময়, যেমন আমরা দেখতেছি বঙ্গবন্ধুর মূর্তিগুলোর সাথে কি করা হচ্ছে, অনেক সময় আবার নিচ থেকেও যাচ্ছে। এত এখন এমন একটা, হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ বলেন, আপনি বলেন, সমস্যা নেই। না আমি বলতেছি যে এখন
এতগুলা কালচারাল সোসাইটাল অ্যাসপেক্টস আমাদের ফ্যাক্টর ইন করতে হবে। বিকজ এখন জামাত উঠছে, আমাদের বামপন্থীরা তো আছে, যারা যারা ওক জেনজি, ওরা কিন্তু আছে, ওরা কিন্তু অলওয়েজ রেডি যে আচ্ছা ওরা জামাত দেখলেই ক্যান্সেল যে এক্সপোজ কালচার যে আছে এই এই জেনারেশনটার, যে না হুজুর মানেই খারাপ। আর ওইদিকে হুজুররা আছে যে ও আচ্ছা বাম মানেই চারুকলা মানেই খারাপ, গাঁজা খায়, খারাপ ছেলে পেলে, ঠিক আছে। এই যে এই পলিটিক্যাল যে র্যাডিকালাইজেশনটা, এই পোলারাইজেশনটা আছে আমাদের, এটা যে কোন লেভেলের ভয়ঙ্কর এটা চোখের সামনে না দেখলে বোঝা যাবে না। একটা আপনার হুজুর আজকে ক্যালিগ্রাফি নিয়ে মারামারি লাগছে, একটা ক্যালিগ্রাফি নিয়ে আজকে আবার মারামারি লাগছে, তারপরে ক্যালিগ্রাফি নিয়ে মারামারি লাগছে, ওইদিকে বঙ্গবন্ধুর টানেল না কোন কোন ব্রিজকে আবার দেশের জনক না সবার জনক, হ্যাঁ 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 ওইটা বানাই দিচ্ছে, ওইটা নিয়ে মারামারি লাগছে। মানে এখন যদি ডান বাম রাইট উইং লেফট উইং এই লেভেলের পলিটিক্যালি পোলারাইজ থাকে, এটা সব জায়গায় পলিটিক্যাল পোলারাইজেশন সব জায়গায় আছে, বাট আমাদের দেশে অনেক বেশি। আমাদের তো দেশটাই ছোট, এখানে এতটুকুর মধ্যে পোলারাইজেশন করে কি হবে? সো এটাই এখানে ইয়ে আপনার কথার থেকে বেশ কিছু পয়েন্ট বেরিয়েছে, আমি আর কি সবগুলো একসাথে আর কি এখন আর কি ওগুলো নিয়ে কথা বলবো আর কি। প্রথম কথা হচ্ছে আমি আপনার সাথে পুরোপুরি একমত যে আপনি যেটা বললেন যে বাচ্চারা যখন 9-10-এ উঠে যায় তখন আর কি তাদেরকে আর কন্ট্রোল করা যায় না, বা তখন আর বাপ মায়ের কথা শুনে না। হ্যাঁ, এটা তো আসলেই সত্য। এটা তো আমরা দেখছি, আমরা রিসেন্ট টাইমে ছাগল কাণ্ডের মাধ্যমে যে ইফাত যেটা শুরু করছে, এই যে ছাগল তার বাবাকে গিফট করতে গেল 15 লাখ টাকার ছাগল, ইফাতের কাছে 15 লাখ টাকা কিভাবে আসে? এই 15 লাখ টাকা যেখানে কিনা একটা চাকরিজীবীর কামাইতে কত বছর লাগে, সেখানে সেই 15 লাখ টাকা এই বয়সে কেমনে পাইছে, তাই না? তো তার মানে কি তার অসৎ বাবার টাকা ভাগিদারি তো সে, তাই তো? এখন ব্যাপারটা হচ্ছে যে আসলে একটা বাচ্চাকে আসলে ঠিক করতে হয় হচ্ছে কি আপনার যখন একদম চাইল্ড এজে একদম 5-6 মানে যত ছোট বয়স তত সোজা জিনিসটা, তত সোজা। কারণ ছোট বাচ্চা বা কিডস যারা তারা হচ্ছে কি একদম নরম মাটির মতো, এটা জানা কথা। ওই সময় যখন তাকে যদি ওই সময় ডিসিপ্লিন শেখানো হয়, ধর্মকর্ম শেখানো হয়, যাই শেখানো হয়, তো সেই সেভাবে সেটা অ্যাডপ্ট করতে পারবে। তা আমাদের দেশে কালচারটা হয়ে গেছে কি ছোট বাচ্চাকে আপনি যখন কোনো কিছু শিখাইতে যাবেন বলবেন যে ও তো এখনো ছোট, মানে আমাদের বাপ মায়ের যেই কনসেপ্ট যেটা যে ও তো এখনো ছোট, ওর এখনো এটা শেখার বয়স নেই, ওটা আস্তে আস্তে শিখে যাবে। বাচ্চার সামনে দেখা যায় কি দাদি নানি বা বাবা মা যে কেউ, হ্যাঁ বাচ্চা কাঁদতেছে তো বাচ্চাকে আহ্লাদ করে বলতেছে ও কাঁদতেছো কেন, মা কি মারছে, যাও মাকে মেরে দিচ্ছি। মানে হোয়াট টাইপ অফ ননসেন্স শিট ইজ দিস? মানে বাচ্চার সামনে বাবা বলতেছে আমি মাকে মেরে দিতেছি, দেখো। তারপরে শুধু এইটা না, ধরেন বাচ্চা একটা জায়গায় ব্যথা পাইলো, একটা টেবিলের সাথে ব্যথা পাইলো, টেবিলটাকে আমি মেরে দিতেছি। এখন যে কেউ হয়তো হ্যাঁ এখন যে কেউ হয়তো বলবে কি টেবিল মারা তো এটা কোনো ব্যাপার না, বাপ মাকে মারা শেখাচ্ছি না তো, আমি একটা জড় বস্তুকে মারতেছি। কিন্তু এইটার যে কত ইম্প্যাক্ট আছে, এইটার মাধ্যমে যে বাচ্চা রিভেঞ্জফুল অ্যাটিটিউডটা শিখতেছে, এইটা কোনো বাপ মা বুঝে না। আমি বুঝতে পারতেছি আজকে টপিকটা এখন অনেকটা প্যারেন্টিং এর দিকে চলে যাচ্ছে, কিছুটা ইনডিরেক্টলি হইলেও তো রিলেটেড জিনিসটা। তো এই জিনিসগুলো আসলে আরো আগে থেকেই বা একদম বাচ্চার জন্মের পর থেকে এনশিওর করতে হবে। আর তবে পজিটিভ ব্যাপার যেটা হচ্ছে যে আজকালকার বাপ মারা আমি দেখছি এখন বিভিন্ন প্যারেন্টিং গ্রুপেও আমি আছি, তো ওইখানে আমি দেখি যে অনেক বাবা মা আছে যারা এই ব্যাপারে খুবই কনসিয়াস, খুবই সচেতন। তো ইভেন স্ক্রিন টাইম বা মোবাইল স্ক্রিনের যে ব্যাপারটা, এটার যে ক্ষতিকর ইফেক্ট, এটা নিয়েও অনেকেই সচেতন এখনও আছে আর কি। এর আগে দিয়ে যখন আর কি মোবাইল টাচ ফোন বা স্মার্টফোন যখন বেরোইছিল তখন কিন্তু এটা নিয়ে এত সচেতনতা ছিল না। দেখা যেত বাচ্চার হাতে স্মার্টফোন দিয়ে দিছে, স্মার্টফোন পেয়ে ইজিলি বাচ্চা যেহেতু চুপচাপ, এই অবস্থায় বাচ্চাকে ইজিলি খাওয়ানো যাচ্ছে, বাচ্চা কাঁদতেছে না, মানে খুবই সহজ সমাধান বাচ্চাকে খাওয়ানোর, হ্যাঁ স্মার্টফোন হাতে দেয়। কিন্তু এইটার ইফেক্টটা একটা পুরো জেনারেশন ভোগ করছে। মানে বাচ্চা কথা বলে না, এই সমস্যা নিয়ে তো ডাক্তারের কাছে গেছে, এরকম বহুত কেস আছে। হ্যাঁ, তো আমার ওয়াইফ যেহেতু ডাক্তার, তো সেই হিসেবে আর কি আমিও এরকম বেশ কিছু কেস জানি বা করি। তো ডাক্তারদের প্রথম কথাই হচ্ছে যে আপনি স্ক্রিন টাইম কমাই দেন, মোবাইল দেখাবেন না। তো এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ আমি এটা প্রথম থেকে আর কি কনসার্ন ছিলাম, এখনও আছি। আমার ছেলে আল্লাহর রহমতে সে আর কি মোবাইল ধরে না, আমারটা তো ধরতে চাবেই না, কারণ আমি সবসময় এই ক্ষেত্রে একটা কোনো ছাড় নাই, আমি সবসময় আর্মি অ্যাটিটিউড করি ওর সাথে এইসব ব্যাপারে। তো এরকম আর কি যে এই জিনিসগুলো অনেক সময় বাপ মারা দেখা যায় যে বাচ্চাদের প্রতি একটু কঠোর হইতে পারে না, যে বাচ্চা মানুষ তো একটু কাঁদলেই দেখা যায় যে বাপ মা গলে যাইতেছে,
বাপ মা না করলেও দাদি নানি গলে যেতেছে, গলে গিয়ে দিয়ে দিতেছে। এই জিনিসটা তো আরো খারাপ। মানে আপনি যদি দিবেন, আপনি জিনিসটা দিলে কাঁদার আগেই দেন, কাঁদার পরে দিলে তখন বুঝে যায় যে কান্নাটা একটা অস্ত্র, তাই না? তো এইটাই হলো কথা, যে আপনার বাচ্চাটাকে কান্দানোর আগে আপনার বুঝতে হবে যে আপনি ওই কান্দাটা নিতে পারবেন কিনা। যদি নিতে না পারেন তাহলে আগেই দিয়ে দেন। তো এইটা হলো আর কি ব্যাপার। তো আর আরেকটা পয়েন্ট যেটা বললেন যে ওই হ্যাঁ, বাচ্চারা বা ছেলেরা যখন জিজ্ঞেস করে বাবা মাকে যে এই টাকা তুমি কোত্থেকে পাইছো বা এরকম, এই ধরনের, আমি জানি না এই ধরনের ইন্টারোগেশন কি শুরু হয়েছে কিনা, এই ধরনের কালচার শুরু হয়েছে কিনা। শুরু হলে তো ভালোই, বাট যদি যখন এই ধরনের কোশ্চেন করা হয়, যদি কেউ করেও থাকে, তখন গিয়ে আপনার বাবা মা, মানে বাবাই আর কি মেইনলি বলে যে তুমি এগুলো কেন আজ করতেছো, তোমার তো এগুলো আজ করার বয়স না, তুমি পড়ালেখা করো। এই ধরনের আর কি ব্যাপারগুলা করে আর কি বাচ্চাকে আর কি বা ছেলেকে বা সন্তানদেরকে হয়তো দূরে রাখা হয় আর কি। আমাদের দেশের বাপ মা না, মানে সবার কথাই বলতে, যারা দুর্নীতি করে, হ্যাঁ, সবাই তো কারো না কারো বাপ বা কারো না কারো মা, যাই হোক, তো এরা যখন দুর্নীতি করে, করাপশন করে, এটা কাদের সাথে করে? মানুষের সাথেই তো, সাধারণ মানুষের সাথে। একটা হচ্ছে গিয়ে একটা দুর্নীতি হচ্ছে গিয়ে আপনার স্পিরিচুয়াল দুর্নীতি, মানে আল্লাহর সাথে দুর্নীতি, যে আমি নামাজ পড়লাম না, এটাও একটা দুর্নীতি, ঠিক আছে, এইটা আল্লাহ দেখবে। কিন্তু মানুষের সাথে যে এই দুর্নীতিগুলো আমি করতেছি, যে মানুষের হক খাচ্ছি, হক মারতেছি, এগুলো তো পাপ কাজ। হ্যাঁ, আমাদের দেশের মানুষের একটা কমন কনসেপ্ট হচ্ছে গিয়ে শেষ বয়সে গিয়ে হজ করে পুরা পুতু পবিত্র হয়ে যাবে। ওদের ধারণা এটা, কারণ একটা হাদিস আছে যে হজ করলে বাচ্চাদের মতো হয়ে যায়। কিন্তু তারা, আমি জানি না তারা এইটা জানে না নাকি ইচ্ছে করে এটা মানে না, সেটা হচ্ছে যে সাধারণ মানুষের সাথে, মানে আল্লাহর সৃষ্টির সাথে যেই অন্যায়গুলো করা হয়, সেই সৃষ্টিরা যদি ওই অন্যায়টা মাফ না করে, তাহলে সেটা কোনোভাবেই মাফ হবে না। সেটা তুমি 100 বার, 1000 বার সারা জীবন হজ করতে থাকো না কেন। ওরা মনে করে যারা দুর্নীতি করতেছে, এই যে যেমন ধরেন আপনি বেক্সিমকোর সালমান এফ রহমান, এখন তো নামও মনে থাকে না, দরবেশ নামটা মনে থাকে। বাই দ্য ওয়ে, আপনারা ওই যে আপনাদের প্রোফাইলে আর কি এই ভিডিওটা শেয়ার করে দিয়েন আর কি। তুষার ভাই কি আপনি আছেন কি নাকি চলে গেছেন? আপনি মিঠু ভাই, অবশ্য আমার একটা জিনিস মনে পড়লো, এই বেশ কয়েক মাস আগে একটা মিম দেখছিলাম, যে এরকম বলে যে মানে বাংলাদেশে আপনি যদি বাসিন্দা হন, আপনার যে পরিমাণ হক মারা হয়েছে, আপনি এমনি বেহেশতে যাবেন। আপনার ওই এটা দিয়ে মনে পড়লো, হক মারা দিয়ে। এটা নিয়ে আমি একটা কথা বলবো, যে বাংলাদেশে থাকাটা, অনেকে বলে কি বাংলাদেশে জন্মগ্রহণ করে বা বাংলাদেশে জন্মে আমি একটা বড় পাপ হয়ে গেছে, এটা আমার আজন্ম পাপ, এই ধরনের কথা বলে। হ্যাঁ, বলে। এটারে আসলে নেগেটিভলি দেখার কিছু নাই। একটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে থাকার কারণে আপনার জান্নাতে যাওয়াও সোজা হইতে পারে, আপনার জাহান্নামে যাওয়াও সোজা হইতে পারে। আর আপনি কোন সুযোগটা নেবেন, এটা করে আপনি যদি পিঠ পাইতে দেন, বলেন যে না আমি জুলুম খাবো, আমি করব না, অন্যায় করব না, খালি অন্যায় অত্যাচারিত হব, তাহলে আপনার জন্য তো জান্নাত ইজি, তাই না? সাজিদের জন্য একটা কোশ্চেন আছে। আচ্ছা, হ্যাঁ বলেন। এই যে না এখানে যে my question to Sajid Faisal bhai, what is your opinion about USA's involvement in this movement? কে করছে? ও আচ্ছা, সাজিদ ফয়সাল ভাই কে করছে। What is your opinion about USA's involvement in this movement? তো আসলে প্রথম ফেজে তো বললে যে মানে these are all surmise and conjectures at this point, honestly বললে। বাট হ্যাঁ, আমাদের যেই সব বিলিফ এন্ড স্টাফ, আমি সব সময় বলে আসছি যে কারেন্টলি বাংলাদেশ যে জায়গায় আছে, বাংলাদেশ জিওগ্রাফিক্যালি যে জায়গায় আছে, ইট ইজ বোথ আ কার্স এন্ড আ ব্লেসিং। হ্যাঁ, তো কার্স কি সেন্সে, ডেফিনেটলি এটা আমরা সবাই জানি, বিকজ এগেইন অ্যাজ আই এম সেইং, যে অ্যাজ আই সেড, সরি, যে আপনারা ঢাকায় হওয়ায় অনেক কিছু লাইক ইউ ডোন্ট হ্যাভ টু ফেস। একবার ওই যে আদমশুমারি অর সামথিং এর রিপোর্ট আসলো না, যে সবচেয়ে বেশি মানে টয়লেটহীন মানুষজন হচ্ছে আমাদের রংপুর ডিভিশন। আচ্ছা, এটা কেন হয়েছে একবার আমরা একটু চিন্তা করি। জিনিসটা কিন্তু এমন না যে এদের বানানোর টাকা নেই, জিনিসটা হচ্ছে নদী ভাঙ্গনে এইসব চলে যাচ্ছে, ওরা ওদের জমি হারাচ্ছে, অনেকের কবর হারায় যাচ্ছে, অনেক কিছুই কিন্তু হচ্ছে। বাট আমরা টুরিস্ট স্পট না হওয়ায় অ্যাটেনশনটা পাই কিন্তু সিলেট, অ্যাটেনশনটা কুড়িগ্রাম পায় না। আপনারা কুড়িগ্রামের নামও শুনছেন কিনা আপনারা চারজন আমি জানি না, শুনে থাকতে পারেন, বাট ডিফারেন্ট টপিক। না অনেকেই শুনে থাকেনি। আচ্ছা, ডিফারেন্ট টপিক। তো যেটা আমরা বলতেছি, আর
ব্লেসিং কোন সেন্সে, আমাদের আশেপাশে আই থিঙ্ক যে কোঅপারেটিভ মাইন্ডসেট ওয়ালা কিছু নেশন আমাদের আছে। সো আমি যেটা সবসময় বলি কি, আমার মনে হয় যে বাংলাদেশ যেসব রিজনাল অর্গানাইজেশনে আসে, হ্যাঁ, বা যেসবের পার্ট মানে হওয়ার পসিবিলিটি থাকে, বা যারা অন্য রিজনাল অর্গানাইজেশন আছে আমাদের পাশে, আমার মনে হয় এদের সাথে বাংলাদেশের একটু টাইজ বা বিজনেস রিলেশন স্ট্রেনথেন করা উচিত। ওই সেন্সে আমি বলবো যে ইউএসএ তো একটা ধান্দাবাজ নেশন, তো ইউএসএ তো নিজের ইন্টারেস্ট ছাড়া আসবে না। And ওরা তো অনেকবার অনেক জায়গায় বলছে যে মানে এশিয়ান নেশনদের মধ্যে বাংলাদেশ ওদের খুব বড় একটা ইন্টারেস্ট না। তাহলে ওরা এক্স্যাক্টলি এদিকে কেন আসতে চায়? হ্যাঁ, অনেক থিওরি থাকতে পারে, রিসেন্টলি ইউরেনিয়াম পাওয়া গেছে, তাই না? মানে আগে তো এতদিন আমাদের থিওরি ছিল, বাট এবার তো পাওয়া গেছে ট্রেসেস। সো ওটা একটা থিওরি হইতে পারে, আরো কিছু আছে, আরো ডেফিনেটলি আছে, আমারও নলেজ অনেক লিমিটেড এইসব বিষয়ে। বাট আই থিঙ্ক হ্যাঁ, চায়নার ইনফ্লুয়েন্স আটকানো ডেফিনেটলি একটা রিজন ওদের। বাট আই থিঙ্ক মানে বাংলাদেশ, মানে আমার এটা পার্সোনাল অপিনিয়ন, আমি আবারও বলি মেবি আমাদের ফোকাস করা উচিত মানে অন দ্য নেশনস দ্যাট আর ক্লোজার টু আস কম্পেয়ার টু ইউএসএ। হ্যাঁ, মেবি আমি একটু ইস্টার্ন ব্লকের প্রতি ইনক্লাইন্ড, আই এম নট গোনা লাই। এটা মেবি কিছু হিস্টোরিক্যাল রিজনও থাকতে পারে যুদ্ধের সময় থেকে, কেন এক্স্যাক্টলি এটা আমি বলতে পারতেছি না। বাট আই থিঙ্ক বাংলাদেশের অনলি ওয়ে ফরওয়ার্ড ওই ইউএসএ ইনভলভমেন্ট যদি আসলেও থাকে এটা তো খুবই বাজে হয়েছে। অনেক ধরনের থিওরি কিন্তু এখন আছে যে ডক্টর ইউনূস নাকি নিজে ফান্ড করছে একটা আন্দোলন চালানো। হ্যাঁ, একটা আন্দোলন চালাইতে কিন্তু আসলে অনেক টাকা পয়সা দরকার আছে, বাট এটা একটু ফারফেস্ট হয়ে যায় না যে ডক্টর ইউনূস টাকা দিছে? আমি জানি না, মেবি দিছে, মেবি যা দেয়নি আমি জানি না। আমি যেটা চাইতাম সরকারের পতন হয়ে গেছে। হ্যাঁ শেষ করতে হ্যাঁ, তো এটা আমি বলতেছিলাম যে ইউএসএ ইনভলভমেন্ট যদি থাকে which is something I do not know about, then I do not know ওরা এখনো কেন এইসব অ্যাফেয়ার্সে মেডেল করে, যেটা করা ডেফিনেটলি উচিত না। বাট যদি না থাকে দেন তো কিছু বলার নাই। বাট ইউএসএ ডিরেক্ট ইনভলভমেন্ট কিন্তু আমরা মনে হয় না এখন ওইভাবে দেখতেছি। তারপরেও আচ্ছা, এখানে আলিফ ভাই বলতে। আচ্ছা, এখানে কয়েকটা ব্যাপার আছে। সো বাংলাদেশের ফরেন পলিসি কিন্তু সিন্স শেখ মুজিবুর ওয়াজ ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান, সো আমরা মোরালেস কিন্তু সবার সাথে একটা নিউট্রালিটি বজায় রাখি। আমাদের একটা দেশের সাথেই একটু সংঘাত আছে, সেটা হচ্ছে মিয়ানমার। ওদের সাথে আমাদের মোরালেস মারামারি হয়। আমরা যদি দেখি লাস্ট 15 ইয়ার্স আমরা কিন্তু ইস্টার্ন ব্লকে বিলং করি, দ্যাট ইজ চাইনিজ রাশিয়ান সাপোর্ট কিন্তু আমাদের অনেক বেশি আছে। যখনই আমাদের ইলেকশন গুলা ইউরোপিয়ান ব্লক বা ইউএস বলে যে দে ডোন্ট অ্যাকসেপ্ট ইট, চায়না রাশিয়া কিন্তু বলে দে অ্যাকসেপ্টেড, ইটস ওকে, উই সাপোর্ট দিস ইলেকশন রেজাল্টস। ওরা কিন্তু অলওয়েজ বলে, কাজ ওরা নিজেরাও একটা অথরিটেরিয়ান রেজিম, সো স্বাভাবিক এখানে কিন্তু ওটা আছে। বাংলাদেশ স্বাভাবিক না। সো বাংলাদেশ ইজ ওয়ান অফ দোজ ভেরি ফিউ কান্ট্রিজ যারা ইন্ডিয়া আর চায়নাকে দুইজনকে খুবই সুন্দর ব্যালেন্স করে চলছে, খুবই সুন্দর ব্যালেন্স করে চলছে। ইটস আ ভেরি ডিফিকাল্ট থিং টু ডু যে দুইজনকে খুশি রেখে চলছে। হ্যাঁ হ্যাঁ, লাস্ট টাইমে এসে এখন। সো আই থিঙ্ক এখানে ইউএস এর ইনভলভমেন্ট ওভাবে না থাকলে এখন ইউএস এখানে অপরচুনিটি দেখবে। কারণ কি, কয়েকটা কথা সাজিদ যে আমাদের জিওগ্রাফিক্যাল রিজিয়নেরটা কথা বললো যে কি বলে এটাকে, যে ব্লেসিং এন্ড আ কার্স। হ্যাঁ, ব্লেসিং এন্ড আ কার্স। বে অফ বেঙ্গল কতটা ইম্পর্টেন্ট আমরা বাঙালিরাও কিন্তু এটা জানি না, বুঝিও না। বে অফ বেঙ্গল কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা জিওগ্রাফিক্যাল রিজিয়ন ফর দ্য ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি। ঠিক আছে, ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজির জন্য এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর ইউএস এর ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি ইজ সুপার ইম্পর্টেন্ট টু কাউন্টার চায়নাস বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। ঠিক আছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এক্স্যাক্টলি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আবার যায় কিন্তু সাউথ চায়না সি এর মাঝখান দিয়ে আবার। ঠিক আছে, সো এই মুহূর্তে কিন্তু দিস ইজ অ্যান ওপেনিং ফর দেম। আরেকটা জিনিস, প্রফেসর ইউনুস হ্যাজ ভেরি গুড টাইজ উইথ নেটো, ইউএস, ইউ নেম ইট। এই লেভেলের কিন্তু আমাদের ইন দ্য পাস্ট আমাদের ওয়েস্টের সাথে এত ভালো টাইস কিন্তু অবভিয়াসলি অন নিউট্রালিটি বেসিস ছিল, বাট আমাদের কিন্তু রাশিয়া চায়না মেজর ইনভেস্টার্স ছিল ইন দ্য রিজিয়ন। অলদো yes, it is true যে when it came to let's say রোহিঙ্গা ইস্যু ওরা আবার অন্য দিক নিছে, বিকজ ওইখানে আবার রাশিয়ার চায়নার পাইপলাইনের ব্যাপার স্যাপার আছে। সো ইউএস এর ডিরেক্ট ইনভলভমেন্ট এখানে না থাকলেও এখন কিন্তু ইউএস এর এখানে একটা কি পয়েন্ট খুলে গেছে, বিকজ দ্য প্রফেসর ইউনুস আশায় ওদের কিন্তু একটা মেজর স্টেক হোল্ডার এখানে চলে আসছে। ঠিক আছে, বাংলাদেশকে কখনো বেল দিত না, শেখ হাসিনাকে বা খালেদা জিয়াকে কখনো বেল দিবে না। ঠিক আছে, তো যেটা হচ্ছে গিয়ে হলো এখন প্রফেসর ইউনুস আশায় এই যে আপনার ওদের একটা বড় ইনসেন্টিভ চলে আসছে এখানে, হচ্ছে গিয়ে হলো কি বলো এটাকে,
একটা হ্যাঁ যে ইনভলভড হওয়ার আর কি। আলিফ ভাইয়ের জন্য একটা কোশ্চেন দেখছেন তো না? কি কোয়েশ্চেনটা? এই যে হাউ ডাজ দ্য পাওয়ার শিফট এফেক্ট দ্য আনরেস্ট ইনভলভিং চিকেন নেক? ওই যে ডোকলাম ত্রিমুখী আর কি, চিকেন স্নেক বলে ওটাকে। ও আচ্ছা, এটা নর্থ ইস্ট ইফ আই এম নট মিস্টেকেন, রাইট? চিকেন, ওই যে হ্যাঁ হ্যাঁ নর্থ ইস্টে তো মেঘালয়ের দিকে, রাইট? ইফ আই এম নট মিস্টেকেন। অনেস্টলি সেভেন সিস্টার্স কে কখনো কিন্তু ইন্ডিয়া অতটা বেল দেয় নাই, ঠিক আছে? আর এজন্য আবার 10টা অস্ত্র পাঠাই দিয়েন না। হ্যাঁ, একটা খুবই মজার ব্যাপার হচ্ছে আমাদের যখন ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান ছিল, মাঝখান থেকে ইন্ডিয়া, খুবই একটা আজগুবি ম্যাপ ছিল। এখন কিন্তু এইদিকে ইন্ডিয়া, মাঝখানে আবার বাংলাদেশ, এইটাও কিন্তু খুবই সিমিলার আজগুবি ম্যাপ। আর সেভেন সিস্টার্স কিন্তু অলওয়েজ, আমি বলতেছি না ওদের ভিতরে রেজিস্ট্যান্স মাইন্ডসেট ছিল, বাট ওরা কিন্তু যে ম্যাসিভ মাইগ্রেশন হয়েছে, ফোর্সড মাইগ্রেশন হয়েছে ফ্রম মণিপুরি টু সিলেটে, কিন্তু যে আই থিঙ্ক 2018 আর 19 হইলো, বিফোর কোভিড ফোর্সড ইমিগ্রেশন হয়েছে। সো এখন যেটা হচ্ছে গিয়ে হলো উইথ দিস ইনকামিং, আমি সবাই একটা প্রফেসর ইউনুসের একটা কোট শেয়ার করতেছে যে সেভেন সিস্টার্স এইগুলো অক্ষত থাকবে না যদি আমি পাওয়ারে আসি, যদি কারো কোনো সাহস থাকবে না। এটা আই ডোন্ট থিংক দেয়ার ইজ এনি ভ্যালিডিটি টু দিস কোট। না না না, ওটা আমি দেখছিলাম, আমি ভিডিওটা দেখছি, ইংলিশ ভিডিও যেটা, বাট এইভাবে বলে নাই, মানে ভ্যালিডিটি। হ্যাঁ হ্যাঁ আমি আসলে হ্যাঁ ওটাই অবভিয়াসলি ওভাবে বলবে না, বাট আই থিঙ্ক যেটা এখানে হবে, মানে আমার খুবই মজার ব্যাপার, আমার খুবই একটা ইচ্ছা, আমি যদি কখনো প্রাইম মিনিস্টার হইতাম আমার দেশের, আমি এটা অনেকজনের সাথে একটা র্যাডিক্যাল আইডিয়া আমার খুবই শেয়ার করতাম, যে আমি একটা অ্যাটেম্প্ট করতাম টু অ্যানেক্স সেভেন সিস্টার্স উইথ বাংলাদেশ। আমি অ্যানেক্স করার ট্রাই করতাম সেভেন সিস্টার্সটা, খুবই র্যাডিক্যাল। আই থিংক হ্যাঁ ওটা একটা অ্যাক্ট অফ ওয়ার হয়ে যাইতো আসলে, একটা অ্যাক্ট অফ ওয়ার হয়ে যাইতো, সেভেন সিস্টার্সকে আমাদের করে নিব, ঠিক আছে, আমাদের করে নিব সেভেন সিস্টার্সকে, অ্যাক্ট অফ ওয়ার হয়ে যাইতো। যেটা হয়ে যাচ্ছে কি, এই পাওয়ার শিফটটা এখন যেটা হচ্ছে, এখন কিন্তু ইন্ডিয়া খুবই নড়ে চড়ে বসছে, ঠিক আছে? সাকিব ভাই যে কোয়েশ্চেন আস্ক করছেন, এখন কিন্তু ইন্ডিয়া অনেক নড়ে চড়ে বসছে। ওদের কিন্তু যে এখানে ছিল এখন কিন্তু সে নাই, এখন আর ইলিশ মাছ কিন্তু কলকাতায় প্রত্যেক বর্ষার সময় যাবে, আমও পাঠাবো না ভাই। এবং দেখছেন ওদের হাওড়ায় কিন্তু মাছ ব্যবসায়ীরা টেনশনে পড়ে গেছে যে কেমনে পাঠাবে, মানে কেমনে পাবে ওরা মাছটা। তো এটাই, বাট আই থিঙ্ক ওইটা অনেক পরে এটা এফেক্ট হবে, বিকজ এই মুহূর্তে ওইটা কিন্তু প্রায়োরিটি লিস্টে নাই, বাট আই ডোন্ট থিঙ্ক অত এনি টাইম সুনও এটা অতটা এফেক্ট করবে। এখানে আরেকটা প্রশ্ন, তুষার ভাই কি আছেন? এটা তুষার ভাই অ্যানসার। আচ্ছা, ও হচ্ছে আমার ফ্রেন্ড বাই দ্য ওয়ে, ওর কথাই আমি কোট করতেছিলাম, কুশল। হ্যাঁ, এবং ও আর আমি একটা কথা, এটা ইনসাইডার ইনফো দেওয়া উচিত কিনা, ও তো আমার স্কুল কলেজেরই ফ্রেন্ড, কলেজ আমাদের সেম ছিল না, সরি। ও আর আমি এই বিষয়টা নিয়ে আসলে অনেক চিন্তিত, বিকজ এটা কিন্তু একটা পর্যায়ে, এটা কিন্তু আসলে ভ্যান্ডালিজমের পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, আর আমি মানে তুষার ভাই কমেন্টটা করার আগে জাস্ট এই দুইটা কথা বলে আমি চলে যাই। আরেকটা কথা হচ্ছে যেটা, যে এই আলিফ ভাইও একটা পোস্ট দিয়েছিলেন এইসব বিষয়ে, যে নাম টাম চেঞ্জ করা নিয়ে। এখন এই যে আমাদের উত্তরবঙ্গের সাথে যে ঢাকার যে লিঙ্কটা, হ্যাঁ, যমুনা ব্রিজ দিয়ে, আমি ছোটবেলা থেকে যমুনা ব্রিজ বলে বলে বড় হয়েছি। হুট করে একদিন দেখি যে বঙ্গবন্ধু সেতু নাম হয়ে গেছে। তো আচ্ছা সরি, আমি ক্যামেরা অফ, আমি বুঝিনি। তো আমি তারপরে একদিন একটা পোস্ট দিছি, যেদিন পদ্মা সেতু খোলা হয়, যে আমাদের যমুনা ব্রিজ খোলা নিয়ে একটা পোস্ট দিছি। সেখানে আমি লিখছি যে প্রিভিয়াসলি নোন অ্যাজ যমুনা ব্রিজ। তখন আমাকে একজন কমেন্ট করছে আমার ওই পোস্টে, যে প্রিভিয়াসলি নোন অ্যাজ মানে কি, ওটার নাম বঙ্গবন্ধু সেতুই ছিল, সেটা মাঝখানে একটা দল যমুনা ব্রিজ বানায় ফেলছিল। তো এই যে ওই যে কুশল যে পার্টটা লেখছে, যে ওই যে নাম পরিবর্তন করে দিয়েছে, আমার মনে হয় না নাম পরিবর্তন করাটা মানে উড বি আ ওয়াইজ থিং টু ডু। হ্যাঁ, অনেকগুলা শেখ হাসিনা মেডিকেল আছে, মেবি ওই এলাকার লোকাল হিরো বা লোকাল কোন একজনের নামে ওই মেডিকেল গুলো করা যেতে পারে, দ্যাট মাচ আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু আমার মনে হয় অনেক কিছুর নাম এরকম অক্ষত রেখে দেওয়াই ভালো, কারণ এই সাইকেলটা বারবার রিপিট হইতেই থাকবে, আমার ধারণা। যাই হোক, তুষার ভাই, এখন যে নামগুলো পরিবর্তন হচ্ছে, এইগুলো আনঅফিশিয়ালি নিজেরা করতেছে, ঠিক আছে? এইটা এটাও একটা কথা। আসার পরে এই যে যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেতু, ওই যে এক্সপ্রেসওয়ে, এটা এটা করতে তো আর 100-200 টাকার বেশি লাগে না, মানে বললাম আর কি, জাস্ট এইটা সরকার এসে দেখবেন যে কালকে এটা চেঞ্জ করে ফেলছে। এটা মানে আমি লাস্টে যেটা আমার ওই গ্রুপে বলছি ওদেরকে,
অনেকে বলছে যে এইসব ভ্যান্ডালি মানে এই মূর্তি ভাঙ্গা নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে ডিফারেন্ট অপিনিয়ন থাকবে, এটাই ডেমোক্রেসি। আমি বলছি না, ডিফারেন্ট অপিনিয়ন থাকবে, পিজা এন্ড বার্গার নিয়ে ডিফারেন্ট অপিনিয়ন থাকবে, ভ্যান্ডালিজম নিয়ে তো ডিফারেন্ট অপিনিয়ন থাকার কিছু নাই। কিছু জিনিস আছে ইউনিভার্সালি বা মোরালি এথিক্যালি সবাই ধরেই নিছে যে এটা রং, সেটা আমার যেটারই মূর্তি হোক বা যারই মূর্তি হোক, আমার মতে। এখানে এখানে একটা ব্যাপার হুম কি আমার কাছে মনে হচ্ছে এটা এখন এত তাড়াতাড়ি করে ফেলার কারণটা কি, আমার কাছে মনে হচ্ছে যেটা যে সবার মধ্যে কিন্তু এখনো ক্ষোভটা হুম রয়ে হুম, গেছে। হ্যাঁ, এই যে হ্যাঁ তা আওয়ামী লীগের আছে। উপর বা সেই ক্ষোভটার মধ্যে এখন যদি ওই আওয়ামী লীগ রিলেটেড কিছু ভেঙে ফেলি, ভাস্কর্য ভেঙে ফেলি, পাবলিক কিছু হুম, বলবে না। 10 দিন পরে ভাঙলে তখন বলবে। এইটার এই কারণে এইটার এখন হচ্ছে হচ্ছে ভাই, তাড়াতাড়ি এটা করে। নিয়েও আমি একটা কথা বলছিলাম যে আপনি যদি প্রাইমারি ফেজে এই জায়গায় না আটকান, পরের ফেজে গিয়ে কি হয় আপনি দেখতে পারবেন। ওই যে আবাহনীর একজন পোস্ট দিছে যে ওনাদের অনেকগুলা ট্রফি, মেডেল টেডেল এইসব নিয়ে গেছে। হ্যাঁ, তো এই সেকেন্ডারি ফেজে যায় এগুলা শুরু হয়। শশী লজে ভাঙ্গাভাঙ্গি করছে, আচ্ছা আমি সব বাদ দিলাম। শশী লজ আই আন্ডারস্ট্যান্ড, আচ্ছা জয়নুল আবেদিনের নাহলে বঙ্গবন্ধুর সাথে লিঙ্কস আছে, আচ্ছা আমি বাদ দিলাম। বেগম রোকেয়া কি করছে? রংপুরে বেগম রোকেয়ার ছবি ভাঙচুর করছে, উনি কি করছে? আচ্ছা আমি ওটাও বাদ দিলাম। আমাদের রংপুর মেডিকেল কোয়ার্টারে, আপনারা অনেকেই জানেন না, আমি বলিও না এইভাবে, আমার বাবা মা তো দুইজনই ডাক্তার ছিলেন, আমার রংপুর মেডিকেল কোয়ার্টারে অনেক যাওয়া হয়। তো রংপুর মেডিকেল কোয়ার্টারে যাইতে গিয়ে দেখি যে একটা ভাস্কর্য ছিল যে যুদ্ধের সময় চিকিৎসকদের অবদান নিয়ে যায়, চিকিৎসকরা টানে টানে নিয়ে যাচ্ছে, এই করছে, ওইটাও ভাঙছে। ওইটা তো আমি ভাঙ্গার কোনোই মানে দেখি না, কারণ ওখানে তো স্পেসিফিক কারো চেহারাও ছিল না। তা আমি বলতেছি কি, মানুষ ওইটার মানে একটা শুরু করে আরেকটাতে চলে যাচ্ছে, বাট এইটাই আপনি যদি প্রাইমারি ফেজে না আটকান, পরে লাস্টের ফেজ গুলা যা অনেক বাজে হয়ে যায়। এবং কোর্টেও কিন্তু ভাঙচুর করছে, থেমিসের যে মূর্তিটা আছে ওটাও কিন্তু ভাঙে ফেলছে। আচ্ছা তুষার ভাই, আর আপনি এবার বলেন, আমি আর ইন্টারফিয়ার না করি। তুষার ভাই, তুষার ভাই কি আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। তুষার ভাই, তাহলে এই অ্যান্সারটা আপনি দেন। এটা সাকিব ভাই এই প্রশ্নটা করছে, আরবি ভাই, যে না না, ওই সবার জন্য কিছু। ভাঙচুরের জায়গা থেকে একটা ছোট্ট জিনিস অ্যাড করি, আচ্ছা, মানে খুব মনে পড়তেছিল আর কি। যেই দিন উই গট দ্য ডিক্লারেশন যে শেখ হাসিনা পালাইছেন, অন্য একটা দেশে ফ্লাই করছেন, আমি আফতাবনগরের একদম মেইন গেটের সামনে একটা গোল মূর্তি বলবো না, একটা ছোট্ট স্পেস আছে, ওখানে দাঁড়ানো যায় উপরে। সবার সাথে আমি খুব এক্সাইটমেন্ট উপরে দাঁড়াইলাম, এবং আমারও উপরে আরো কিছু লোক দাঁড়াইছে পতাকা নিয়ে। এবং জহুরুল ইসলাম সিটির একটা গেট আছে, মানে ওই গেট দিয়ে ঢোকার আগে একটা লাইট জ্বলে, এখানে আফতাবনগরের দিকে কেউ ঢাকায় আসলে দেখতে পারবেন। কোনো রিজন ছাড়া আমি দেখলাম একটা লোক লাঠি দিয়ে ওই লাইট গুলো ভাঙতেছে। মানে ইজ দেয়ার এনি কানেকশন বিটুইন মানে আওয়ামী লীগ or শেখ হাসিনা and that particular thing? এটা এলইডি সাইন, জাস্ট রাতের বেলা আপনি যখন মানে টার্ন নেবেন, যখন আপনি বুঝতে পারেন যে এখানে একটা বিশাল কি বলবো একটা ডিভাইডার আছে or something, এই বাট হোয়াটস দ্য পয়েন্ট অফ ব্রেকিং দ্যাট থিং? কোনো রিজন ছিল না, আমি দেখি না কোনো রিজন ছিল। আপনাকে বাধা দেওয়ার কেউ নাই, so আপনার মন যা খুশি আপনি তাই করবেন। এখন এখানে ক্যাটাগরিতে কি কি পড়ে গেছে, এই যে ক্যালিগ্রাফিটা নষ্ট করা, একটা ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত তো লাগছে, রাইট? মানে যে লেটস সে আমি মিঠু ভাইয়ের নামটা লিখলাম, মিঠু ভাইয়ের নামটা আরবিতে লিখলাম, ইটস স্টিল এ নেম, রাইট? খালি আরবিতে লেখার জন্য তো এখানে রিলিজিয়াস কোনো কানেকশন নাই। বাট এই যে আরবিতে লেখা একটা জিনিস পারানো যাবে না, ধরা যাবে না। সৌদি আরবে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, টয়লেটের মধ্যে বিভিন্ন জিনিসে আরবিতে লেখা থাকে ইনস্ট্রাকশন, যেটা আমাদের বাংলাদেশে ইংলিশে বা বাংলায় লেখা আছে, সৌদি আরবে যেন ওটাও আরবিতে লেখা আছে। মানুষের জুতা পরে সেই জুতা পায়ের নিচেও আরবি লেখা থাকে। সো আরবি ইন এ সেন্স ল্যাঙ্গুয়েজটার অনেক সিগনিফিকেন্স আছে, বিকজ পুরো কোরআনটা কিন্তু আরবিতে আমরা পাইছি। স্টিল এটা ওই ওই ল্যাঙ্গুয়েজে সবচেয়ে ভালো বোঝা যায়। বাট ওই যে একটা স্পর্শকাতর ব্যাপার, যে খুব সেন্সিটিভ একটা ব্যাপার, যে আরবিতে কিছু একটা লেখা ওটা ডিস্ট্রয় করা কিন্তু সামহাও ইসলামের সাথে রিলেটেড হয়ে যায়। মানে ক্যালিগ্রাফিতে কি লেখা ছিল এটার থেকেও আগে একটা ক্যালিগ্রাফি আরবি লেখা নষ্ট করে ফেলছে, কত বড় সাহস! মানে দেখেন জিনিসটা কিন্তু অন্যদিকে চলেই যাচ্ছে অলরেডি। এক্স্যাক্টলি। অরিজিনালি যারা ডিস্ট্রয় করছে তাদের কিন্তু কোনো পার্টিকুলার রিজন লাগে নাই, ডিস্ট্রয় করার পর আরেকটা পার্টি আসছে এটার সাথে অন্য কিছু কানেকশন করতে। এই হচ্ছে ভাই যদি বলেন মানে মেইন প্রবলেম, যে যখন কোনো কন্ট্রোল নাই তখন ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, এটা যে কোনো ডিরেকশনে নেওয়া যায়। তখন কোনো ল, কোনো পার্টিকুলার
কন্ট্রোল না থাকার কারণে মানুষ তার ইচ্ছা মতো চলতে পারে। এখন যদি মিঠু ভাইয়ের ইচ্ছা হয় ওই যে গিয়ে সাজিদ ভাইয়ের মেরে দিয়ে আসলো বা আলিফ ভাইয়ের গুলি করে দিল, আমারে খুন করে ফেললো, ডাজন্ট ম্যাটার। আর সবচেয়ে ভয়ঙ্কর মনে এগুলো থাকতে নাও পারে, আই স্টিল থিংক মিঠু ভাই ইজ এ ভেরি কাইন্ড পারসন। এখানে সবচেয়ে ভয়ঙ্কর কোনো মানুষ যদি থাকে সে হচ্ছে শিহাব, কারণ সে সবার কথা শুনতেছে আর এন্টায়ার টাইম সে চুপ করে আছে। খুনিরা কিন্তু চুপচাপ থাকে, ক্রিমিনালরা কিন্তু চুপচাপ থাকে, সে রয়ের এজেন্ট হইতে পারে। আমাকে মিঠু ভাই কোশ্চেন আনসার দিতে বলছেন, আমি বলবো যে আপনি শিহাবকে কোশ্চেন আনসারটা বলতে পারেন। আই ফিল লাইক ইটস ফাইনালি টাইম হি শুড স্পিক। শিহাব ভাই সে বোধহয় নাই, আছে, ঘুমাই গেল নাকি? আচ্ছা, আমাদের জন্য আরেকটা কোশ্চেন আছে, হ্যাঁ এটাই আনতে চাচ্ছি। এই কোশ্চেনটার কথা এটাও তুষার ভাই দিয়ে শুরু করেন, সবার জন্য করছে বাট তুষার ভাই থেকে শুরু করেন। তুষার ভাই তো নিজেই চুপ, ওনার তো ফ্রিডম অফ স্পিচ তো ওনারই নাই মনে হচ্ছে। তুষার ভাই দিয়ে স্টার্ট করেন। হ্যাঁ, তুষার ভাইয়ের বাসায় মনে আরেক স্বৈরাচার আছে, হইতে পারে, যার জন্য কথা বলতে পারতেছে। শিহাব ভাইকে কি মিঠু ভাই বের করে দিলেন নাকি? সে ঘুম হয়ে গেছে মেবি। না আমি করি নাই, উনি বের হয়ে গেছে মনে হয়। টু বি ভেরি অনেস্ট, শিহাব ওয়াজ দ্য পারসন যে হচ্ছে আমাকে আন্দোলনের একদম শুরুর দিকে, যদি আমি জুলাই মাসের প্রথম 2 সপ্তাহের মধ্যে বলি, ও আমাকে অনেকভাবে জয়েন করার জন্য ইনফ্লুয়েন্স করছে। আমাদের অফিস তখনও রানিং, বাট অফিসের আগে পরের সময়টাতে কিভাবে আন্দোলনে ছাত্রদেরকে সমর্থন করা যায় এই বিষয়ে আমাকে অনেক অনেক বেশি ইনফ্লুয়েন্স করছে। আমি লাইক এই অবদানটা কখনো মানে অ্যাভয়েড করতে পারবো না, কোনোভাবে ইগনোর করা আমার ঠিক হবে না। এটা অলওয়েজ আমি মেনশন করবো যে আমার কিছু ক্লোজ ফ্রেন্ডরা ছিল যারা আমাকে লাইক ওই সময় কনসার্ন থাকার ব্যাপারে রিমাইন্ডার দিছে। উই অলরেডি নো আ লট অফ থিংস, রাইট? আমরা হিউম্যান বিং এর নেচারটা হচ্ছে ভাই ভুলে যাওয়ার, আমরা জানি কি করতে হবে বাট আমরা ভুলে যাই। এখন যদি বলেন তাহলে মানে এটার সাথে একটা কোরআনের রিলেশন আছে, সেটা হচ্ছে কোরআনেও কিন্তু বিভিন্ন কথা বারবার রিমাইন্ডারের মতো করে আমাদেরকে মনে করে দেওয়া হয়। রিজনটাও এরকমই যে উই অ্যাজ হিউম্যান বিংস হ্যাভ এ টেন্ডেন্সি টু ফরগেট। এখন কোরআনে ওই কথাগুলো যেরকম মনে করা দেওয়া হয়, আই ফেল্ট লাইক বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আমাদেরকে সেগুলো মনে করায় দেয়, এটার ভ্যালু আসলে অনেক। তো আমার ফ্রেন্ড আমাকে ঠিক আন্দোলন চলাকালীন সময় একটা কথা বলছিল যে এখনই সময় আওয়াজ তোলার। তো যে কোয়েশ্চেনটা আমাদেরকে আরবি ভাই হচ্ছে কমেন্ট সেকশনে করছেন যে হাউ লং ডু ইউ থিঙ্ক যে ফ্রিডম অফ স্পিচ উইল লাস্ট, আমি বলবো ইটস অ্যাকচুয়ালি একটা গেট ভেঙে গেছে এবং আর নতুন কোনো গেট তৈরি হয়নি, বন্ধ করে দেওয়ার মতো কোনো বাধা এখনো আসে নাই। পার্সোনাল অপিনিয়ন হচ্ছে আনলেস আওয়ামী লীগ বা বিএনপি টাইপের কোনো দল ফর্ম না হয় বা এরাই কেউ ফেরত না আসে, freedom of speech will be very strong in Bangladesh and it will stay for a long time unless someone as an oppressor or a dictator comes up যে মানুষকে লিটারালি যে মুখ বন্ধ করে দিচ্ছিল এতদিন, এই কথা বললে গুম করে দেওয়া হবে, ওদের ব্যাপারে কিছু বললে পুলিশে ধরে নিয়ে যাবে, ওদের ব্যাপারে কিছু বললে মানে নেক্সট দিন ইউ আর গন, এরকম একটা ফিয়ার যতদিন তৈরি না হবে তার আগ পর্যন্ত একদম ছোট বাচ্চা থেকে বয়স্ক এই স্কেলে যত মানুষ পড়ে, যে কোনো জেন্ডারের মানুষ পড়ে, সবাই কথা বলবে। ফ্রিডম অফ স্পিচটা এখন এতটাই শক্তি মানে এতটাই শক্তিশালী আর কি। এবং এটার বদলে লাভ কি হয়েছে দেখেন, এটার পাওয়ারটা কত, শুধু মানে আমার মন যেটা চাচ্ছে আমি সেটা বলছি এরকম কিন্তু না। এখন আমি যে কোনো জায়গায় আওয়াজ তুলতে পারবো, আমি যে কোনো জায়গায় কোনো ভুল দেখলে আমি ওটার ব্যাপারে আমার মানে ভয়েস তো রেজ করতে পারবো, সাথে সাথে অ্যাকশনের দাবি করতে পারবো। এবং আমার সারাউন্ডিং যে মানুষগুলো আছে যারা এতদিন রং দেখে চুপ ছিল, ভুল দেখে চুপ করে থাকতো, তারাও দুইটা কথা বলতে পারবে আমার সাথে এসে, আমার পাশে এসে দাঁড়ায় বলতে পারবে ভাই আপনি এটা ওনার সাথে করলেন, এটা তো ঠিক হইলো না। ইনস্ট্যান্ট রেজাল্ট বলতে যেটা ব্যাপার আছে, ইনস্ট্যান্ট রেজাল্ট, ইনস্ট্যান্ট অনেক কিছু রেজাল্ট পাবেন জাস্ট বিকজ ফ্রিডম অফ স্পিচটা আছে দেখে। হ্যাঁ, কতদিন লাস্ট করবে আল্লাহ নোজ বেস্ট। আমি আল্লাহর পরিকল্পনার উপর পুরোপুরি বিশ্বাসী। ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আই ফেল রিয়েলি অ্যালাইভ, যেদিন আমি মানে স্বাধীন মাটিতে দাঁড়িয়ে বলতে পারতেছিলাম যে আপনার স্লোগানগুলো এক একটা স্লোগানের এক একটা মিনিং ছিল, কোঠা এক জাতি এক, এরকম করে অনেকগুলো স্লোগান ছিল, 1 2 3 4 দিয়ে অনেকগুলো স্লোগান ছিল, প্রত্যেকটা স্লোগানের শেষেই দেখবেন একটা ফ্রিডম ফিল হইতো।
যখন স্লোগানগুলো মাঠে গিয়ে, অবভিয়াসলি যারা যারা মাঠে গিয়ে দিচ্ছেন, হ্যাটস অফ টু ইউ গাইস, যারা মাঠে মরার ভয় নিয়েও গিয়ে সাহস দেখায়, সামনে হোক মিডল হোক শেষের দিকে হোক জয়েন করছেন, দ্যাটস এ ম্যাটার। তো ফ্রিডম স্পিচ ততদিন থাকবে যতদিন আমাদের বুকে এই সাহসটা থাকবে, আমি এটুকুই বলতে পারি। এটাও আমিও মিঠু ভাই ওনার সাথে আমিও এই লাইনটাই বলতাম যে ফ্রিডম অফ স্পিচটা এখন মেবি আমরা যারা নন পলিটিক্যাল মানুষজন আছি, এটা অনেকটা আমাদেরও এখন মোরাল এথিক্যাল রেসপন্সিবিলিটি হয়ে গেছে এনশিওর করা যে এটা যেন থাকে। আর যারা ওই লেভেলে পলিসি মেকিং লেভেলে আছে ওনাদের তো ডেফিনেটলি মানে আমাদের সাইড থেকেও যতটুকু করা যায়, বিকজ এই আন্দোলন তো কোনো পলিটিক্যাল আন্দোলন ছিল না, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। এটা কিন্তু জনগণের আন্দোলন ছিল, ন্যাশনাল মুভমেন্ট ডেফিনেটলি ছিল, পলিটিক্যাল মুভমেন্ট আমার মনে হয় না ছিল, আমার মনে হয় না, হইতে পারে কিছু কিছু দল তো দাবি করতেছে ওরা লন্ডন থেকে এটা চালাইছে, সো হইতে পারে, আই ডোন্ট নো। না না না, পলিটিক্যাল মুভমেন্ট ছিল না, বাট কথা হচ্ছে পলিটিক্যাল পাবলিক এখন মুভ করা শুরু করছে আর কি স্বাধীন হওয়ার পরে, ওই ভাঙচুরে করার মাধ্যমে আর কি, ঠিক আছে, ওই মুভমেন্টের মধ্যে ছিল না ওরা। জি। আর আমি যদি বলি যে কতদিন লাস্ট করবে, আমি এটা নিয়ে একটু প্যাসিমিস্টিক হইতে হচ্ছে আর কি। কেন এটা তার আগে দিয়ে আমি একটা জিনিসের অ্যান্সার দিতে চাই, যেটা হচ্ছে যে সাজিদ একটা জায়গায় বলছিল যে আওয়ামী লীগ কিন্তু আউট অফ দ্য গেম না। হ্যাঁ, এইটার সাথে আমি কিন্তু টোটালি একমত। একটা পয়েন্টে বলছিল এইটা, হ্যাঁ, যে আওয়ামী লীগ কিন্তু আউট অফ দ্য গেম না। যে 2 দিন আগে সজীব ওয়াজেদ জয় একটা লাইভ করছিল আর কি, প্রথম দিন যেদিন স্বাধীন হয়েছে সেই দিন তো একটা লাইভ করছি, লাইভ করে বলছে যে আমার আম্মা কেউ এখন আর আওয়ামী লীগে নাই, আমরা কেউ রাজনীতিতে নাই, জনগণ যা ইচ্ছা করবে করুক, এই ধরনের একটা কথা বলছে। পরের দিন 2 দিন পরে আবার লাইভে আসছে, এসে বললো না যে আমরা শেষ হয়ে যাইনি, আমরা আবার আসবো, এই ধরনের কথা বলছিল। কিন্তু এই কথার 2টা মিনিং আছে। একটা মিনিং যেটা আমি এখন মনে করি এখনো, সেটা হচ্ছে যে ওই কথা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে হাসিনা সম্ভবত কোনো দেশে এখনো আর কি ইয়া পায় না, অ্যাসাইলাম পায় নাই, সম্ভবত দেশে তারা ফিরিয়ে আনা হবে, এই জন্য আর কি সে ইনডিরেক্টলি ভেবে বলছে আমরা দেশে ফিরে আসতেছি, আমরা শেষ হয়ে যাইনি, আমরা আমাদের নেতা কর্মীদের জন্য আসতেছি। এই কথার মানে হয়তো এইটা হইতে পারে। আরেকটা হইতে পারে যে আমরা ফিরে আসবো, এটা আসলে পরবর্তী এই যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে যে কয়েক বছরের জন্য, এর পরে যে ইলেকশন হবে তখনকার জন্য হয়তো এই কথাটা বলা। এবং আমি বলবো যে বাঙালিরা যেরকম গোল্ড ফিস্ট মেমোরির একটা নেশন, এত বড় ধরনের ম্যাসাকার হয়ে গেছে, যেটা গত কয়েকটা অভ্যুত্থান যেগুলো হইল সেগুলোর যোগ ফলেরও সমান হতাহত বা এইরকম একটা ম্যাসাকার হওয়ার পরেও আমি মনে করি এই কয়েক বছর পরে কিন্তু পাবলিক ভুলে যাবে, আল্লাহ মাফ করুক। আমি চাই আল্লাহ এইটা নিয়ে হচ্ছে ভাই, মানে আমারও একটা ভালো এখানে একটা এডিশন আছে। সবসময় মানে মনে করেন যে এখন মানুষ অনেকে যে বাকশাল, রক্ষী বাহিনী এইসব নিয়ে কথা বলতেছে, হ্যাঁ, কিছু অ্যালিগেশন তো আছে যেগুলা কখনো মানে যে মেজর ডালিমের ইস্যুটা, এটা কিন্তু প্রুভেন বা করবোরেটেড একটা জিনিস না। মানুষ বলে, ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড, এটার কোনো ডেফিনিটিভ প্রুফ নাই। মানে সরি, রক্ষী বাহিনী আর বাকশাল এগুলা নাহলে আছে, আই আন্ডারস্ট্যান্ড। তো আমার কথা হচ্ছে যে যখন ওই যে 2009-এ না 8-এ ওরা ক্ষমতায় আসলো, আমি তো ভোট দেইনি, আলিফ ভাইও আই এম অ্যাসিউমিং ভোট দেয়নি ওই সময়, তাহলে ভোট দিয়ে কেউ না কেউ তো আওয়ামী লীগকে আনছে, ওইসব জানেও যে এরা বাকশাল করছে, এরা রক্ষী বাহিনী ফর্ম করছে, এরা পলিটিক্যাল অপোজিশনদেরকে মারছে। আমার আসলেও মনে হয় না বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ দে উইল এভার বি আউট অফ দ্য গেম। ইউএসএ তে ডেমোক্রেটিক পার্টি আর রিপাবলিকান পার্টি এত কাহিনী করেও থাকে। হ্যাঁ, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে বাংলাদেশ যে গোল্ডফিশ মেমোরি কয়েক বছর পরে যদি ভুলে যায় এবং যদি আওয়ামী লীগ আবার ব্যাক করে, হাসিনা ছাড়াও যদি জয় শুধু ব্যাক করে, ওই জয় দেখা যাবে যে বিএনপির সাথে মিলে, বিএনপি তো তখন অস্থির হয়ে যাবে, কি ব্যাপার ভোট দিচ্ছে না কেন, ভোট দিচ্ছে না কেন, বিএনপি দেখা যাবে আওয়ামী লীগের সাথে মিলে গেল, মিলে গিয়ে এদের আবার আপনি হোসেন মোহাম্মদ এরশাদের পতন হবে, হয়তো এবার আমি ডিক্টেটর হয়ে যেতে পারি, তাহলে রংপুর থেকেই তো আমি হইতে পারে এইটা একটা ব্যাপার। তো এই কারণে আমি বলতেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছে ততদিন সম্ভবত ইনশাআল্লাহ আমরা ফ্রিডম স্পিচ এটা লাস্ট করতে পারি আর কি, আরবি অ্যান্সার এটা। আচ্ছা, আমি আরেকটা পয়েন্ট বলি মাঝখান দিয়ে, ওই যে একদম প্রথম দিকে, মানে এই আমার এই টপিকের অ্যান্সারটা শেষ আর কি, ওই আলিফ ভাইয়ের একটা কথার সাথে, আলিফ ভাই না ইয়ে বলছিল বোধহয়, তুষার ভাই বলছিলেন যে বিএনপি এসেই একদম লাফালাফি হম্বিতম্বি শুরু করে দিছে। আমিও নিজেও ফেসবুকে বিভিন্ন কমেন্টে দেখছি যে এসেই চাঁদাবাজি শুরু করছে, ক্ষমতায় যায় নাই। আমার কাছে এটা খুবই দৃষ্টিকটু লাগছে। কীরকম ভাই, এই আজকেও দেখলাম আমি যখন বাইরে গেছি, হ্যাঁ,
মেইন রোডে একদম লাইন ধরে কিছুক্ষণ পর পর স্টুডেন্টরা দাঁড়ায় ট্রাফিক সিগন্যাল ট্রাফিক পুলিশিং করতেছে আর কি, ট্রাফিক কন্ট্রোল করতেছে। আর সারা দেশটা ঝাড়ু দিচ্ছে পরিষ্কার করতে, এটা তো জানা কথা, সবাই জানে। তোমরা এসে সহমর্মিতা জানাও, তোমরা ধন্যবাদ দাও, কৃতজ্ঞতা জ্ঞাপন করো এই যে ছাত্রদের প্রতি, যে ছাত্ররাই আন্দোলন করছে, আমরা কিছু করি নাই, আসো তোমাদের সাথে করি। তোমরা এসে একটু দরকার হলে এই যে মিটিং করছো তোমরা ইয়াতে অফিসে করছিল তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এসে কিছুক্ষণ নীরবতা পালন করো। আমি জানি না নীরবতা পালন করছে কিনা, করে নাই, আমি দেখি নাই, কারণ যারা হত্যা হয়েছে, যারা শহীদ হয়েছে তাদের জন্য নীরবতা পালন করো। তারপরে তোমার ছাত্রকর্মী, তোমার দলের যে ছাত্ররা আছে বা নেতাকর্মী আছে তাদেরকে বলো যে ওদের সাথে গিয়ে একটু পরিষ্কার করতে, ওরা যেরকম রাস্তাঘাট পরিষ্কার করে তোমরা একটু পরিষ্কার করায় যোগ দাও, তোমরা তাদেরকে ফুল দাও, সমস্যা কি? এগুলো করলে তুমি মানুষের মন পাবা। তুমি আগে থেকে লাফালাফি শুরু করছো। আমার কাছে মনে হয়েছে কি ওরা ভাবছে আমাদের আসলে কেউরে দরকার নাই, আমরা আসলে এটা তো সিআইএ ব্যাগড একটা মুভমেন্ট ছিল, আমেরিকা বা সিআইএ বোধহয় আমাদেরকে ঠেলে ঠুলে আমাদেরকে নির্বাচন ইয়েতে বসাই দিবে, গতিতে বসাই দিবে। মানে ওদেরও মানে হাসিনার যেটা মনে করছে যে ইন্ডিয়া আমারে গতিতে বসাইছে, ওরাও আমার মনে হয় যে এরকম মনে করছে আমেরিকা আমাদের বসাই দিবে, বাই ডিফল্ট আমরাই আমেরিকার চয়েস। কিন্তু আমার কাছে কিন্তু সেটা মনে হয় না। আজকে যে ইয়েটা দেখলাম যে শপথ বাক্য, যে শপথের অনুষ্ঠানটা হইলো, এখানে প্যানেলে যতজন ছিল ছাত্র 2 জন বাদ দিয়ে বাকি সবাই তো আসলে প্রো ওয়েস্টার্নই বলা যায়। ডক্টর ইউনূস উনি তো পুরাই প্রো ওয়েস্টার্ন। তো তার মানে বোঝা যাচ্ছে কি অন্তর্বর্তীকালীন সরকার ইটসেলফ হ্যান্ডপিকড বাই আমেরিকা। আমি যদি বলি ভুল হবে? আমার কাছে মনে হয় না। মানে ওরা যে বিএনপি যেটা ভাবছে না নির্বাচন করে আমাদেরকে বোধহয় আমেরিকা চুজ করছে, এই জিনিসটা আমি মনে করি যে এটা ওদের রং মনে করার সময় হয়েছে। এবং আমার কাছে মনে হয় যে আজকে অনুষ্ঠানে দেখছো কিনা যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব বিএনপি যতজন আছে তাদের কিন্তু মুখ ভার ছিল। আমার মনে হয় তারাও বুঝে গেছে যে আমেরিকা তাদেরকে চুজ করে নাই, করছে অন্তর্বর্তীকালীন সরকারকে। ঠিক আছে, এইটা একটা ব্যাপার। এই তো আলিফ ভাই, আপনি এই কোশ্চেনের অ্যান্সারটা দেন এই যে আরবি ভাইয়ের। Freedom of speech will last as long as we want it to last. Exactly, এটাই বলতেছিলাম। It will last as long as we want it to last. আর একটা বলতে আমি কি বুঝাচ্ছি, নেক্সট টাইম দ্য ভেরি ফার্স্ট এই যে যখনই আমরা দেখবো যে আরেকটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট চলে আসছে, ওই মুহূর্তেই রাস্তায় নামতে হবে, ওই মুহূর্তে অন দ্য স্পট, যে না সুযোগই দেওয়া যাবে না, আমরা এটা মানি না। আরেকটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যদি আসে ওই মুহূর্তেই রাস্তায় নেমে যেতে হবে। আর সত্যি কথা বলতে এখন আমাদের একটা যেহেতু একটা ভালো টাইম আছে, একটা নিরপেক্ষ গভর্নমেন্ট আছে ফর দ্য ফোরসিয়েবল ফিউচার। আপনি চান না চান আমাদের একটা কালেকটিভ কনসিয়াসনেস যেটাকে বলে, কালেকটিভ কনসিয়াসনেসটাই ওইভাবে সেট হয়ে যাবে যে আমরা এটাতে ইউজ টু হয়ে যাব। আর আমরা এটার যদি ইন দ্য ফিউচার যদি এটার বিপরীতে কিছু আসে তখন ওটাকে কিন্তু সোসাইটি মেনে নিবে না। ঠিক আছে, যেভাবে ধরেন অনেক কিছুকে আমরা অনেক সময় মেনে নেই না, আমরা কিন্তু এক পর্যায়ে এটার সাথে এত ইউজ টু হয়ে যাব ওটাকে আর আমরা মেনে নিব না। ঠিক আছে, সো তখন চাক না চাক মানুষ রাস্তায় নামবে। আর এই ইন্টারিম গভর্নমেন্টের ট্রানজিশন পিরিয়ডটা এই জন্য অনেক ইম্পর্টেন্ট, 3-4 বছর যেটাই হোক, এটা এই জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা খুবই জিনিসটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ। না, ফ্রিডম অফ স্পিচ খুবই সিম্পল শোনালো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পলিটিক্যাল সোশ্যাল কনসেপ্ট। আর প্রত্যেকটা দেশ কোনো একটা বড় রেভলিউশনের মাধ্যমে যেতে হয়, মধ্যে দিয়ে যেতে হয় এই লেভেলে আসার জন্য। হ্যাঁ, আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল ঠিকই, বাট তারপরে কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু ট্রেডিশনালিস্ট, কলোনিয়ালিস্ট, বাইপার্টিজান পলিটিক্স সিস্টেমই ফলো করছি, পলিটিক্যাল সিস্টেম ফলো করছি। ঠিক আছে, যেখানে এইসব আইডিয়াস গুলা যে কথা বলা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, এগুলো খুবই প্রিভিলেন্ট ছিল। বাট এই রেভলিউশনটা কিন্তু ওয়ান সেকেন্ড আমি যদি হিস্ট্রি টানি, এই রেভলিউশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরেই কিন্তু হিউম্যান রাইটস আসছে, ফ্রিডম অফ স্পিচ এই আইডিয়াগুলো আসছে কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে। ওয়ার্ল্ড ওয়ার 2 এর আগে কিন্তু এগুলো এতটা প্রচলিত ছিল না। তো আমাদের কিন্তু এখন আমরা কিন্তু ওই ধাপটা পার করে ফেলছি, আমরা ওই অবস্টাকেলটা ক্রস করে ফেলছি। এখন কিন্তু আমাদের আর পিছিয়ে ফিরে তাকাইতে হবে না, চাইলেও তাকানো যাবে না, আর পিছিয়ে ফিরে তাকাতেও হবে না। So I think to Saqib has question, I think it will last for a long time. It will for a long time বলাটা ভুল হবে। This is the new normal, এটাই আমি বলবো। ফ্রিডম অফ স্পিচ ইজ দ্য নিউ নর্মাল, এটাই হচ্ছে আমাদের নতুন নর্মাল। এখানে অবশ্য আলিফ ভাইয়ের কথায় একটা মানে লয়ের দিক থেকে একটা ব্যাকিং আছে। আমি যদি বলি একটু,
যে আমাদের দেখবেন এখনো অনেক ল আইদার ব্রিটিশ পিরিয়ডের না হলে পাকিস্তান পিরিয়ডের। এটা যদি আপনি আরেক অ্যাঙ্গেল দিয়ে দেখেন, ব্রিটিশ গভর্নমেন্টের একটা আইডিয়া ছিল যে আমাদেরকে সাপ্রেস করে রাখা, হ্যাঁ, যার কারণে ধরেন যে আমাদের যে আর্মস অ্যাক্ট আছে, আপনি দেখবেন এত বোগাস একটা ল, হ্যাঁ, যে ওই ল এখনো ফোর্সে আছে, পেনাল কোড 1860 এখনো ফোর্সে আছে, এভিডেন্স একটা আমাদের 1872 এর এখনো ফোর্সে আছে, সিআরপিসি সিপিসি এক্সাক্ট ইয়ার বলতে পারতেছি না, বাট অনেক এগুলো অনেক আগের, ইয়ারটা আমি ভুলে গেছি, এখন মাথায় আসতেছে না। আবার পাকিস্তান পিরিয়ডের অনেক কিছু আছে, বিকজ হ্যাঁ ওই রকমই 1908 আর 10 এরকমই মেবি। আর আপনি যদি আবার ইয়েও দেখেন, পাকিস্তানি রেজিমটাও দেখেন, ওটাও কিন্তু একটা মানে অটোক্রেটিক রেজিমই ছিল আমাদের উপর। তো এইটা কিন্তু বলা হয় যে সরকাররা এটা চেঞ্জ করতে ইন্টারেস্টেড না, বিকজ এটা এন্ড অফ দ্য ডে ওদেরকে বেনিফিট করতেছে, ওরা আর চেঞ্জ করে কি করবে। আপনারা যদি সময় হয় আপনারা পেনাল কোডের 153B এই সেকশনটা পড়বেন। স্টুডেন্ট পলিটিক্স কিন্তু আসলে থাকার কথাই না ওই সেকশন অনুযায়ী। এটা করছিল হচ্ছে আমাদের রংপুরের কৃতি সন্তান হোসেন মোহাম্মদ এরশাদ। কেন করছিল আমরা জানি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি যদি আবার ওই পাশে ইয়েতে যান, সেডিশন আমাদের আছে 124A মেবি বা ওইরকম সামথিং পেনাল কোডে। ওইটাই কিন্তু ওই সেকশনটাকে অনেক ভাবে ইন্টারপ্রেট করে করে বলে যে এটা নাকি রাষ্ট্রের জন্য হুমকি, একটা স্টেটমেন্ট আমরা অনলাইনে বলে দিই, সেডিশন বলে এই ক্রাইমটাকে। কিন্তু আমরা কিন্তু রাষ্ট্রের হুমকিতে ফেলার মতো আমরা কিছুই বলি না। আমরা কি স্টেট সিক্রেট রিভিল করি না? আমরা বলি আমার দেশে এই জায়গায় এটা খারাপ হয়েছে, ওর মুখ চাপে ধরছে, কথা বলতে দেয়নি, ওর ক্যামেরা ভাঙ্গে দিছে, ওকে ছবি তুলছে, এইসব তো রাষ্ট্রের জন্য হুমকি নাই, এইসব এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট রাষ্ট্রের জন্য বেটার। তো ওইটা আলিফ ভাইয়ের ওই স্টেটমেন্টটাকে জাস্ট আমি এইভাবে একটু ব্যাকিং দিলাম, আর বেশি কিছু না। তোমার কথার মধ্যে একটা কোশ্চেন আমার এসে গেছে, সেটা হচ্ছে মানে কোশ্চেন আমার মাথায় আসছে, মানে সেটা হচ্ছে যে স্টুডেন্ট পলিটিক্স যদি নিষেধ হয়, ঠিক আছে, স্টুডেন্ট পলিটিক্স যদি নিষেধ হয়, তাহলে সামনে যে ছাত্র রাজনীতি করবে, ইনফ্যাক্ট আমার এক কাজিন এই কোশ্চেনটা করছিল, হ্যাঁ কোশ্চেন না সে, আমিও কিন্তু আসলে তার সাথে মোরলেস এগ্রিড আর কি। স্টুডেন্ট পলিটিক্স যদি নিষেধ হয়, তাহলে এই যে স্টুডেন্টরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করতেছে, হ্যাঁ, তারা রাজনৈতিক দল গঠন করে বলতেছে, তাহলে এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল। আচ্ছা, এটা আমি বলতেছি ভাই, মানে আমার যেটা ভিউ এটা নিয়ে একদম ওটাই বলতেছি। প্রথম ভিউটা হচ্ছে যেটা অনেকেই বলতেছে যে রাজনীতি কেউ করলে করুক, ক্যাম্পাসে আনা যাবে না, এটা বলতেছে। আমি আপনাকে অনেস্টলি বলতেছি, এটা ভাবাটা আমার মনে হয় ভুল হবে। এইটা ক্যাম্পাসে চলে আসবেই, আপনি যদি রাজনীতি ওই পর্যায়ে রাখেন, এটা ক্যাম্পাসে আসবেই আসবেই আসবেই, এটা থামানোর কোনো উপায় নেই। এটা যুদ্ধের সময়ও ছিল, এটা এখনো আসবে। কিন্তু হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা এটা একটা ভালো কোয়েশ্চেন, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে নাই, বাট এখানে আরো একটা কথা যেটা আমি বলতেছিলাম ভাই, যে স্টুডেন্ট পলিটিক্স টু সাম এক্সটেন্ট থাকা উচিত। আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যুগে ডাকসু পাইছি, আমার অনেক আগের স্টুডেন্টরা মানে অনেকদিন ধরে কিন্তু কেউ ডাকসু পাইনি, আমি কিন্তু নিজের চোখে ডাকসু দেখছি এবং পানি। ওই সময় আমার সার্টিফিকেটের 17 ছিল, তো আমি কিন্তু দেশের কোনো ইলেকশনে ভোট দিতে পারিনি, বাট আমি ডাকসুর ইলেকশনে ভোট দিছিলাম। আমার কিছু কিছু ইলেক্টেড মানুষজন উঠেও গেছিল, কিছু কিছু উঠতে পারেনি। ওই সময় আমাদের আমি যে সময় ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকতে পারি, ওই সময় হচ্ছে কোয়েশ্চেন লিক হয়েছিল আমি যেই ইউনিটে এক্সাম দিই, ওই কোয়েশ্চেনটা কিন্তু আবার পরীক্ষা নেওয়া হয়েছিল আমাদের সবার, যারা আমরা পাস করছিলাম। যে আক্তার হোসেন, এখন উনি দেখেন আক্তার হোসেন, জাস্ট গুগল করেন, দেখেন উনি কোথায় আছে। হ্যাঁ, ডক্টর ইউনূসের খুব কাছের লোক এখন সে। আক্তার ভাই অনেকগুলা ভালো ভালো স্টেপ নিয়েছেন, তার আরো একটা ভালো স্টেপ ছিল যেটা অফেন ওভারলুকড, সে শহীদ আবরার স্তম্ভ বানাইছিল। এটা অনেকে কিন্তু দেখেওনি, এই শহীদ আবরার স্তম্ভ। আপনারা বুঝতেছেন তো আমি কোন আবরারের কথা বলতেছি? বুয়েটের শিক্ষার্থী যে ওই আম আর ইলিশ মাছ দেওয়া নিয়ে পোস্ট দিছিল, যে আমাদের বলতে গেলে এই সরকারের বিরুদ্ধে প্রথম স্বীকৃত শহীদ যে আমরা বলতে পারি। তো এইটা আমি এই জিনিসগুলা বলছি। সে আক্তার ভাইও কিন্তু ওই ডাকসুর প্যানেলে ছিল সমাজসেবা সম্পাদক হিসেবে, এবং আমার মনে আছে সে ডাকসু ক্যান্টিনের উপরের পানির ট্যাঙ্কি গুলা পরিষ্কার করেছিল। কারো এতদিন মনে হয়নি যে ট্যাঙ্কি গুলা খারাপ হইতে পারে। সে খেজুর বিলায় বেড়াইছিল রমজানের সময়, অনেক কিছুই করছিল, আমি এখন সবগুলা বলতে পারতেছি না। হচ্ছে বসার জায়গা বানাই দিছিল, ট্র্যাশ ক্যান অনেক বানাই দিছিল, মানুষ পরবর্তীতে ভাঙছে, এটাও আমি স্বীকার করি, হয়তো তার আরেকটু চেকিং এর উপর রাখা উচিত ছিল, বাট দ্যাট ইজ আ ডিফারেন্ট টপিক। আমি বলবো যে স্টুডেন্ট পলিটিক্স টু সাম এক্সটেন্ট থাকতে হবে ভাই। আমার মনে হয় যে এটার অনেক খারাপ দিক আছে, এটা আমি একদম একদম প্রম্পট স্বীকার করে দিতেছি, অনেক খারাপ দিক আছে। বাট আই থিঙ্ক যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, এটার ভালো দিকগুলো অনেক অনেক বেশি আমার মনে হয়। কারণ আপনি দল
অনুযায়ী পলিটিক্স না থাকলেও আপনি ওই ইউনিভার্সিটি গুলো যান, ওদের কিন্তু স্টুডেন্ট কাউন্সিল থাকে, কিন্তু স্টুডেন্ট মানে হ্যাঁ হয়তো মানে আওয়ামী লীগ বিএনপি দিয়ে কিছু হয়নি যে সহ সভাপতি 100টা এরকম কিছু হয়তো নাই, বাট স্টুডেন্ট কাউন্সিল কিন্তু আছে। ইভেন এই যে আলিফ ভাইয়ের স্কুল, ওখানেই কিন্তু স্কুল পর্যায়ে ওটা প্র্যাকটিস হয়, যদিও আই থিঙ্ক ওনার ব্রাঞ্চে না, উত্তরার ব্রাঞ্চে হয়। বাট আচ্ছা, আমি জানতাম না আর কি। এইটাই আমার মনে হয় ভাই, এটা পুরাপুরি উঠে যাবে বা উঠাইতে চাওয়াটা একটা বাজে ডিসিশন হবে আমাদের, বা বাজে চিন্তা ভাবনা হবে। না এখন জাস্ট এ মিনিট, হ্যাঁ না স্টুডেন্ট পলিটিক্স এরশাদ যেটা করে আর কি ধরা খাইছে, এরশাদ এটা করার কারণেই তো পড়ে গেছে। কিন্তু এখন 2024 সালে এসে পাবলিক বা স্টুডেন্টরা এখন বলতেছে স্টুডেন্ট পলিটিক্স নিষিদ্ধ করা উচিত। এখন বলতেছে, আমি কিন্তু স্টুডেন্টদের সাথে বা এই কথার সাথে কিন্তু টোটালি একমত। মানে সাজিদ বলতেছে টু সাম এক্সটেন্ট থাকা উচিত, সেটা কোন এক্সটেন্টে? কখনো এক্সটেন্ট থাকে না, এটা কখনো এক্সটেন্ট পর্যন্ত থাকে না, এটা দিন শেষে ওই রাজনীতিতেই চলে যায়, পুরাটাই কভার করে ফেলে। সুতরাং ভার্সিটি পর্যন্ত এটা কখনোই থাকা উচিত না আমি মনে করি। আর স্টুডেন্ট অলওয়েজ ওয়েপনাইজ করে যারা মেইন পলিটিক্যাল পার্টি। স্টুডেন্ট উইং আপনার একটা জিনিস বুঝতে হবে যে আপনার লেজার ভিত্তিক রাজনীতি যেটাকে বলে সোজা বাংলায়, আপনার আলিফ ভাই আপনি স্টুডেন্ট পর্যন্ত যাচ্ছেন কেন? আমাদের ভার্সিটিতে তো টিচারদের মধ্যে নীল দল আর হলুদ দল মানে অন্য নামেও আসে, এরা অন্য নামেও আসে, হ্যাঁ অন্য নামেও আসে, নীল দল সাদা দল। সরি। হ্যাঁ, প্রশাসন কেন নিজের ক্যাম্পাসের স্টুডেন্টদের উপরে হামলা করতেছে তারা কেন কিছু বলে না? কেন বলবে? কারণ ওরা হচ্ছে এই ছাত্র রাজনীতি হচ্ছে ওদের চাবিকাঠি ওই রুমগুলাতে বসার, ওরা ওদেরকে বসাইছে। তো এখন আপনাকে যে বসাইছে আপনার তো তার কাছে লয়াল থাকতেই হবে। আর ট্রিকেল ডাউন যে ইকোনমিক্স বলে ব্যাপারটা এরকম, এখানে চেইন অফ কমান্ডটা এইরকমই। কারণ প্রশাসনের ডান হাত বাম হাত হচ্ছে ছাত্র লীগ বা ছাত্র দল যেটাই বলে, ঠিক আছে? এরা হচ্ছে ডান হাত বাম হাত, ওয়েপনাইজ তো ওদেরকেই করে দিন শেষে, তাই না? তো ওটাই, যেটাই হোক আমার এখন যেতে হবে, আমার নিজে একটু আসতে হবে। বাট ইট ওয়াজ অ্যান অ্যামেজিং কনভারসেশন। আচ্ছা না নেক্সট কোশ্চেন তানভীর ভাই এর জন্য। আচ্ছা, তাহলে আমরা আলিফ ভাইকে ছাড়ে দেই নাকি মিঠু ভাই? আচ্ছা আলিফ ভাই ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ তানভীর ভাই, দেখা হবে, বিগ ফ্যান ইনশাআল্লাহ ভাই। ওকে তো তুষার ভাই এই যে আপনার জন্য কোশ্চেন। আচ্ছা, how much time do you think it will take to reform the current constitution in order to ensure a fair election? আপনার ইন ইউর ওপিনিয়ন? আমি নট সামওয়ান যে পুরো স্ট্রাকচারটাকে এক জায়গায় দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ, সো স্ট্রাকচার ছাড়া বর্তমান সেই গভর্নমেন্টের জাস্ট ফর্ম হইল, টেম্পোরারিও বলবো না, জাস্ট ফর্ম হয়েছে। উই হ্যাভ সাম এক্সপেকটেশনস। আমরা একদম শুরুর দিকে যেটা বলছিলাম ভাই, এক্সপেকটেশনস অনেক আছে। এতগুলো চেঞ্জ তাদেরকে ম্যানেজ করতে সময় দিতেই হবে, যেটা বিএনপি চাচ্ছে 3 মাসের ভিতরে সব রেডি করে ইলেকশন, মানে ইটস টু আনরিয়ালিস্টিক। মানে এটা তাদের একটা দাবি যে 3 মাসের মধ্যে হোক, আমরা বাকিটা নিই। আলটিমেটলি তারা যা করছে, তাদের যা পাস্ট রেকর্ড, সেটা বলবো মেবি ইকুয়াল অর হায়ার অর লোয়ার হইতে পারে ইন টার্মস অফ দুর্নীতিতে যদি বলেন, ইন টার্মস অফ বর্বরতা যদি বলেন, কোন দিকে কম না তারা। কোন আমি কনক্লুড করতে চাই, আমারও একটু লিমিট, আমার বাচ্চা উঠে গেছে আর কি, ওই জন্য আমি একটু অন এন্ড অফ যাচ্ছিলাম আর কি মাইক্রোফোন এবং ক্যামেরাতে। সংক্ষেপে এইটুকুই যে লাস্ট একটা কোশ্চেন দিয়ে আছে। হ্যাঁ জি, আমি আমার পার্টটুকু বলে দিই তাহলে। যেটা আমার ফিল হচ্ছে, একদম কোশ্চেনের আনসারটার মধ্যে চলে আসে। ভালো কিছু কখনোই শর্টকাটে হয় না, অল্প সময়ের মধ্যে হয় না। লং লাস্টিং কোনো কিছুর যদি আমরা আসলে আশা করি, লং লাস্টিং এফেক্ট বলতে কি, সেটা আমরা নেক্সট যে কোনো গভর্নমেন্ট আসলে তাদেরকে যেন একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি। আমরা যখন ভালো কাজগুলোর উদাহরণ দেই, আমরা কিছু ভালো মানুষের নাম বলি এবং তাদের উদাহরণ দিয়ে ওই সিগনিফাই যে দেখো উনি এটা করছিলেন, উনি এটা রেখে গেছিলেন, আজ পর্যন্ত এটার ফল আমরা ভোগ করতেছি। সো আপনি যদি বলেন কারেন্ট কনস্টিটিউশনটাকে
পুরোপুরি রেডি করে একটা ইলেকশনের জন্য এনভায়রনমেন্ট তৈরি করার জন্য, ফেয়ার ইলেকশন তো পরে, আগে ইলেকশনের এনভায়রনমেন্ট তৈরি করার জন্য যদি ডক্টর ইউনূসের মতো কেউ একজন বলেন যে হি নিডস 3 ইয়ার্স, আমি একটা নাগরিক হিসেবে বলবো ওনাকে 5 বছর দেন। মেবি হি মাইট ইনক্রিজ দ্য ইমপ্যাক্ট ইন লটস অফ ওয়েজ। এই টাইমটাই চাইছে সে 5 বছর চাইছে নাকি সে 3 বছর চাইছে? না না, পুরা একটা গণতান্ত্রিক দলের যেই সরকারের বুঝতে পারছি। তার সে অবশ্যই একজন ভিশনারি পারসন, তার দূরদৃষ্টির উপর ট্রাস্ট করা যায়, বিকজ তার তার খারাপ রেকর্ডও আছে, আবার ভালো রেকর্ডের সংখ্যাও আছে। বাট হি অ্যাজ এ ইকোনমিস্ট অর তার যে স্কিল সেট সেটার উপর চললে যদি আমি করি, বিলিভ করি বা ভরসা রাখি, উনি তো প্রধান উপদেষ্টা, সো বলা যায় যে মেজরিটি অফ দ্য ডিসিশনস উনি ফাইনাল ভার্ডিক্টটা দিবে আর কি। মানে টোটাল ডিসকাশন করার পরে যে ডিসিশনগুলোই আসুক, রাষ্ট্রপতি উইল প্লে এ নিউট্রাল রোল, আমি ওনার ব্যাপারে কিছু বলবো না। বাট কোশ্চেন আনসার এরকমই আছে, মিনিমাম 5 ইয়ার্স আমাদেরকে অপেক্ষা করতে হবে টু সি এ ফেয়ার ইলেকশন। আপনি যদি বলেন যে না ভাই ইলেকশন দরকার, যদি ওইটা প্রায়োরিটি হয় তাহলে হ্যাঁ 3 মাস পরে দেন, সমস্যা কি, আগামীকালকেই দেন। বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু সি ফেয়ার ইলেকশন ইন এ কন্ট্রোলড এনভায়রনমেন্ট যেখানে সবকিছু ফেয়ার হবে, এবং আলিফ ভাই যাওয়ার আগে একটা কথা বলছিলেন যে জেনজি এবং মিলেনিয়ালসরাই এবং আলফারাই কম বেশি ভোট দিবে, সো সোশ্যাল মিডিয়া উইল প্লে এ হিউজ রোল ইন অবজার্ভিং যে ইলেকশনের আগে সিচুয়েশন কেমন। আপনার কি মনে হয় এবার যে মানুষজন রাস্তায় নামছে, আন্দোলন করে সবকিছু ঠিক করছে, আরেকবার বললে মানুষ রাস্তায় নামবে না? ছাত্ররা যদি আবার ডাক দেয় অবশ্যই মানুষজন নামবে। হ্যাঁ অবশ্যই। মানে মানুষের এইটুকু বিলিভ না, এইটুকু মানে প্রমাণ হয়ে গেছে যে জনসংখ্যা কত বড় একটা পাওয়ার। মানুষ চাইলে একসাথে হয়ে, আমরা বলি না একটা বাংলায় ঐক্যবদ্ধ, ঐক্যবদ্ধ হয়ে যদি কোনো কিছুতে মানুষজন অফেন্স করে যে না আমাদের এটা পছন্দ হয়নি, আমরা এটা মানবো না, আই গেস বাংলাদেশ ইজ অন দ্যাট স্টেট যেখানে ভাই আমরা আমাদের একটা অপিনিয়নকে খুব ভালোভাবে ক্যারি করতে পারবো। এডুকেশন লেভেল বাদ দিলাম, ব্যাকগ্রাউন্ড কে কোন থেকে আসে সেগুলো বাদ দিলাম, জাস্ট অ্যাজ বাংলাদেশিরা যদি ঐক্যবদ্ধ হয়, প্রবাসীরা ইনক্লুডেড, সবাই একসাথে হয়ে যদি কোনো একটা জিনিসে একমত হয়, কারো পক্ষে পসিবল না ওই অপিনিয়নের এগেইনস্টে একটা পার্টি তৈরি করে এখন আবার তাদের ওই ট্রেডিশনাল রাজনীতি চালায় যাওয়া, এটা সম্ভব না। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু সি current constitution taking a place in an environment where we can host a fair election, আমি বলবো at least 3 to 5 years। এই ভাই নিজেই উত্তর দিয়ে দিয়েছেন, সাকিব ভাই নিজেই আই থিঙ্ক নিজের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। সো আই গেস উই আর অন দ্য সেম প্লেস। তবে এখানে ভাই আমার আরেকটু একটা এডিশন ছিল যে ভাই অ্যাড করবেন, ভাই অবশ্যই অ্যাড করবেন। হ্যাঁ আমার একটা এডিশন ছিল যে আমার মানে আমি আবার 5 ইয়ার্স এর যে টাইমটা আছে, আমি আবার জিনিসটাকে অন্য দিক থেকে দেখি। আমি দেখতেছি কি, অনেস্টলি বলতেছি, এটা আমার তো রিজার্ভেশন আছে একটু, এটা তো আমি শুরুতেই বলছি এই প্যানেলটা নিয়ে। আমার রিজার্ভেশনটা আসতেছে কি যে ওরা ওদের রেসপেক্টিভ ফিল্ডে অনেক ভালো, বাট ওদের কারো কিন্তু দেশ চালানোর এক্সপিরিয়েন্সটা নাই। এটা আমি বারবার কয়েকজন মানে আমাদের যারা অনেক বড়, যাদেরকে আমি মুরব্বী বলবো, ওদের সাইড থেকে আমি যেটা বারবার শুনতেছি কয়েকদিন ধরে, ভালো ইকোনমিস্ট, ভালো পরিবেশবিদ, ভালো এই মানবাধিকার কর্মী, এটা ওটা, বাট এরা কিন্তু ভালো রাজনীতিবিদ যে কেউ হবে কিনা বা রাজনীতিবিদ না, এটা কিন্তু আমরা জানি। রাজনীতিবিদ না হবে কিনা, হ্যাঁ ভাই এটা আমি বলতেছি যে আপনার হচ্ছে হ্যাঁ ডেফিনেটলি আছে, বাট এটাই বলতেছি যে এরা কিন্তু মানে ওই সিস্টেমেও ট্রেন না। হ্যাঁ, যে যায় হুট করে যে সামলাইতে, আমি কিন্তু ওই সেন্সে বলতেছি যে হ্যাঁ এই জন্য 5 বছর ঠিক আছে, বিকজ আমার 3 মাসে কোনোভাবেই পসিবল না, কোনোভাবেই এরা 3 মাসে, এদের তো জিনিস সামলাইতেই 3 মাসের বেশি চলে যাবে। 1-1.5 বছর তো খালি জিনিসপাতি বের করতেই যাবে, যে কোথায় কোন টাকা গেছে, কে কোন অকাম করছে, কে কি করছে। আমি আজকে শুনলাম যে এক মানুষের নাকি প্রমোশন হয়নি বাড়ি বগুড়া দেখে। আজব একটা কথা, বগুড়া একটা মানুষের বাসা দেখে তার প্রমোশন হবে না চাকরিতে? তো যদিও আমার বরিশাল আর বগুড়া এই দুই মানুষের প্রতি অনেক রিজার্ভেশন আছে, সেটাও একটা ডিফারেন্ট টপিক, তারপরেও এটা একটা মানুষের প্রমোশনের রাস্তায় বাধা হওয়ার জন্য মানে বড় রিজন না যে সে তার হোম টাউন হচ্ছে জিয়াউর রহমানের হোম টাউনের সাথে মিলে যায়। না এটা লেজিট, মানে এটা লেজিট হইছে। আরে ভাই, জিয়াউর রহমান নামে একটা প্লেয়ার ছিল না আমাদের এই যে ক্রিকেটে, বাংলাদেশ ভাই ও অত ভালো ক্রিকেটার ছিল না, ক্রিকেট তো আমিও হালকা পাতলা বুঝি, হয়তো অত ভালো বুঝি না। বাংলাদেশের কেউই ভালো ছিল না,
আচ্ছা তাও ও বোলিং অলরাউন্ডার ছিল, ও মন্দের মধ্যে ভালো ছিল আর কি, গায়ে জোর আচ্ছা ছিল। আচ্ছা হ্যাঁ, তো সবাই বলে যে জিয়াউর রহমান নাম দেখে বোধহয় হয় নাই, অস্বাভাবিক কিছু না, মানে হাসিনা যেভাবে ফিল্টার করে সবকিছু, ও হুম অস্বাভাবিক কিছু না। না মানে আর কি মানে আমার আর কি ওই শেষ কথা যেটা ছিল কি আমার মতে যে আমার রিজার্ভেশন থাকলেও আমি বুঝতেছি যে এখন মেবি মানে ওই যে একটা আপনাদেরকে তো অনেক সময় ম্যাজিক দেখায় না, তো বলে যে মানে প্লে উইথ দ্য কার্ডস ইউ আর ডেল্ট উইথ। এখন আমার কাছে এই কার্ড গুলাই আছে, এখন আমাকে এগুলা দিয়েই খেলতে হবে। আমি এখন অন্য কার্ড চায়ে বসতে পারি না যে এখন দেন আমার এই কার্ড গুলো পছন্দ হয় নাই, আমি এটা এটা বাদ দিব, আমাকে এটা এটা দেন। এই পিক অ্যান্ড চুজ অপশনটা মেবি আমার জন্য এখন ওপেন না। সো আমি বলবো যে ওরা আরো কয়েকদিন থাকতে চাই, বিএনপি জামাত আওয়ামী লীগ এদেরকে আটকেতে থাক, আরো আরো কয়েক বছর থাক, সমস্যা নেই। আমার অধিকার গুলো মানে প্রোটেক্টেড থাকুক, তাহলেই হবে। যে আমার যে যেগুলা বেসিক রাইট, যেগুলা যেগুলো আমার কনস্টিটিউশনালি গ্যারান্টিড রাইট, সেগুলো যেন আমার কাছে থাকে। আর কনস্টিটিউশনের উনি যেটা বললেন, আমি উনি কোন সেন্সে বলছে, মানে উনি যদি সংবিধান সেন্সে বলে, এটা বললাম যে এখন একটা অ্যানোমালির মধ্যেই আমরা আছি, কারণ ইন্টারিম গভর্নমেন্টই তো কনস্টিটিউশন অনুযায়ী ইলিগাল হয়ে যায়। সো উনি যদি ওই সেন্সে সংবিধান সেন্সে বলে থাকে, তাহলে এটা অনেক বড় একটা লিগ্যাল ডিসকাশন করতে হবে, যেটার জন্য আমি প্রপার মানুষও না, আচ্ছা, ল এখন স্টুডেন্ট হয়েও। আমার একটা প্রশ্ন হুম লাস্ট, এটা দিয়েই আমি শেষ করবো আর কি। হুম ইন্টারিম গভর্নমেন্ট এটা তো শুধুমাত্র নির্বাচন করার জন্য এবং কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য যে আসছে তা তো না, অবশ্যই না না উন্নয়ন করবে, উন্নয়ন বেসিক উন্নয়ন যেটা, হুম যাতে মানুষ শান্তি ফিরে, ডেইলি নিডস এর দাম কমানো, হ্যান হুম এগুলা। সরি, এখন যে মিঠু উন্নয়ন ভাই আমি করার একটু জন্য ড্রপ যেমন করলাম ঠিক আছে। এই আজকের জন্য একটু ড্রপ হ্যাঁ, করলাম গাইস, একটু ও ড্রপ আচ্ছা করলাম আচ্ছা ভাই, অনেক ইয়েতে আসছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ওকে। ইট ওয়াজ ঠিক আছে লাভলি ভাই। ডিসকাশন, আমরা খালিদ ভাই, সাজিদ ভাই, মিঠু ভাই, যে কজন আমিও ছিলেন। এখনই রেখে হ্যাঁ দিচ্ছি ভাই। এর মধ্যে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, আমার আল্লাহ পক্ষ হাফেজ। থেকে সবাইকে সালাম, দর্শকদেরকেও যারা from the very beginning এখন পর্যন্ত আমাদের সাথে আছেন, কোশ্চেন করতেছেন এবং বোঝার চেষ্টা করতেছেন। আই হোপ ইউ গাইজ গেইন সামথিং আউট অফ দিস কনভারসেশন। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আসলে আজকের লাইভটা একটু দেরি হয়ে গেছে আর কি, সবকিছু সেটআপ করতে করতে। হ্যাঁ সরি টু হোক, এভরিওয়ান। সমস্যা নেই। হ্যাঁ, তো সাজিদ, আমি আর কি তাহলে ওই প্রশ্ন দিয়ে হ্যাঁ আর কি শুরু করবো, ওকে? হ্যাঁ, তো আহ, যেটা বলতেছিলাম যে উন্নয়নের যেই পদক্ষেপগুলো নিতে হবে, কি দিয়ে হুম শুরু করা যায়? আমায় প্রথমে বলি, আমার কাছে যেটা মনে হয় যে শিক্ষাটা মনে হয় শিক্ষা। রেডিক্যালি চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তোমার কাছে কি মনে হয়? ভাই আমি তো মানে এখন আমি তো বললাম মানে আমার কাছে কিন্তু এখনো পুরাপুরি স্বাধীন হয়নি। তো আমি যেটা সবার আগে বলবো যে যাদেরকে আনলফুলি ডিটেইন করছে, যেটা আমি বললাম যে আমার কাছে আমার এখন প্রায়োরিটি দুইটাই। যারা আনলফুলি ডিটেইনড হয়েছে ওদেরকে বের করা উচিত। আরেকটা যেটা আমাদের অনেক দিন, এটা কিন্তু আমাদের ইগনোর করা একটা টপিক, যে চিটাগং হিল ট্র্যাক্টস। আমি কিন্তু দেখতেছেন অনেক দিচ্ছি, সিএইচটি লিখতেছি। এই দুইটা এই আচ্ছা দুইটা হইলে আমি বলবো স্বাধীন। তো আপনার কোয়েশ্চেনের সাথে কিন্তু এটার অ্যান্সার হইলো না, আপনি যদিও বললেন, কারণ স্বাধীন আমার কাছে প্রপারলি স্বাধীন হওয়ার পরে শিক্ষাটা আচ্ছা, যেমন বলছেন। উন্নয়ন করার হ্যাঁ আগে তো স্বাধীন করতে হবে। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, বাট স্বাধীন হওয়ার পরে হ্যাঁ শিক্ষাটা এটা আসলে ভালো। এটার কারণটা মানে আমি আপনাকে বলি, আপনার ওই থটটা ভালো, এটা আমি বলবো বিকজ ওই যে সার্জিস তো একজন সমন্বয়কারী, চিনেন আই হোপ। হুম উনি এই যে একটা বিতর্কে গেছিলেন, ওখানে কিন্তু একটা ভালো কথা বলছে যে শিক্ষা খাতে মাত্র 2% দেওয়া হয়। এই 2% দিয়ে ওরা কি করবে? এটা তো বেতন টেতন এইসব দিতেই চলে যায়। হুম বাকি টাকা খুব মানে ইভেন আমাদের দেশে কিন্তু দেখবেন যে একজন মানুষ টিচার হইলে আরেকটা চাকরি পাইলেই চলে যাবে, সাথে সাথে চলে যাবে, আর একটা সেকেন্ডও চিন্তা করবে না যে বেনিফিটস কি, এই কি ওই কি, বিকজ ওর কাছে মনে হয় টিচারটা একটা ডেড এন্ড জব, যে এটা দিয়ে আমাকে হয় টিউশনি করায় খাইতে হবে, আর এইটাই, এর বেশি আমার কিছু হচ্ছে না। তো টিচারদের হ্যাঁ ওই সেফ স্পেসটা ডেফিনেটলি দেওয়া উচিত। আর স্বাস্থ্য খাতেও আমার মনে হয় একটু বাজেট বাড়ানো উচিত। অনেকগুলা খাতই আছে ভাই, চিন্তা করে যদি দেখেন, ট্যুরিজমের অবস্থাও খারাপ আছে। হ্যাঁ, তারপরে আবার এই আপনার এনভায়রনমেন্ট যদি বলেন, মানে পরিবেশ যেটাকে আমরা বলতেছি, যে ন্যাচারাল এনভায়রনমেন্ট, এইটারও অবস্থা অনেক খারাপ হয়ে আছে। তারপরে আপনার এখন আমার মনে হয় আরো একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করা। আপনি জানেন আর্মিরা আমাকে তুলে নিয়ে যাবে না, আই হোপ তুলে নিয়ে যাবে না এই নতুন দেশে। আর্মিরা যে গন্ডগোল যে হচ্ছে, কিছু বাসায় অ্যাটাক হচ্ছে, আর্মিদেরকে কল দিলে এদের পাওয়া যায় না, পাওয়া গেলে ওরা গিয়ে তেমন কিছু করে না। কিছুদিন আগেই রংপুরে, এই ওদের 2 দিন রিসোর্সটা আগে, এত, হ্যাঁ আমাদের রিসোর্স মানুষ বেশি তো, লিমিটেড, এত ঘটনা। এটাও আই আন্ডারস্ট্যান্ড, রিসোর্স অনেক লিমিটেড। বাট ভাই মনে করেন কিছুদিন আগেই, 2 দিন আগে মেবি আমি একটা পোস্টও দিয়েছিলাম
হুট করে শুনলাম রংপুরে 2 জায়গায় অ্যাটাক হয়েছে। আমি বের হয়েছি, আমি বলছি তোমরা আর্মিকে কল দাও নাই? বলছে দিছি তো। আর্মি আসে খেলে শুনছে যে ও এখানে অ্যাটাক হয়েছে, আচ্ছা আর ভয় পাইয়েন না, আমরা আছি। ওরা কিন্তু পেট্রোলিংও করতেছে না, আর ওরা ওই জায়গা ছাড়ে দিয়ে চলে গেছে, ওদের একটা মানুষ ওইখানে নাই। ঠিক আছে, ডিফেন্ড করতে অনেকে বলতে পারে সিভিলিয়ান ড্রেসে আছে, এই আছে, না, আমার একটা প্রুভেন ফ্যাক্ট লাগবে যে ওখানে একটা আর্মি আছে বা দুইজন আছে। কারণ একটা বাসায় অ্যাটাক হয়েছে, ওই বাসায় কিন্তু অ্যাটাক হওয়ার চান্স আবারও আছে। আচ্ছা যদি নাও থাকে ওই এলাকায়, তার মানে হয়তো ওরা অ্যাক্টিভ আছে, হয়তো একজন আর্মি ধরেও ফেলতে পারতো ওদেরকে একটা প্রসেসের মধ্যে, বাট না। সো এইটা হচ্ছে আমার মানে আরেকটা জিনিস, যে ল অ্যান্ড অর্ডারটা যত তাড়াতাড়ি সম্ভব আমার মনে হয় মানে পুলিশরাও 9 দফা নিয়ে আসছে, ওটা দেখছেন কিনা জানি না, নতুন আইজিপি তো নিয়ে হয়েছে, 11 দফা হয়ে গেছে। আচ্ছা, ওদের তো কথাগুলো ভালো লাগছে যে প্রোটোকল দিতে বাধ্য না, ভিআইপি দেরকে পুলিশের গভর্নমেন্টের দাস হব না, জনগণের বন্ধু হব। খুবই সুন্দর কথাবার্তা, আমার ভালো লাগছে জিনিসগুলো। হ্যাঁ, এটা এই ডিমান্ড কিছু কিছু ভালো ছিল। একটা ডিমান্ড মেবি ছিল যে ওই যে প্রথমটা তো পুলিশদের ইয়া করা, বিচার। হ্যাঁ, এটাও আমি বলবো ভাই, আমি বারবারই বলছি যে আসলে আপনি যদি যে মারছে তাকে গিয়ে মারবো এই মেন্টালিটি থাকলে আসলে আমরা একটা সার্টেন স্টেজের বাইরে যাইতে পারবো না, আমরা একটা সাইকেলের মধ্যে আটকে যাব। কিন্তু ডিফেন্স, সেলফ ডিফেন্সের জন্য বলেন হয়, সেলফ ডিফেন্সেরটা তো হ্যাঁ, এটা তো কিছু বলার নেই, সেলফ ডিফেন্সেরটা ভ্যালিড। বাট ভাই ওই যে কিছু মানুষ আছে না, পুলিশ যেখানে কিনা বলেন, যেখানে ওই মানে কোটা আন্দোলনের সময় পুলিশ যেখানে অস্ত্র নিয়েছিল আর ইয়েরা ছিল লাঠি বাটাল নিয়ে, সেখানে ওইটা তো মারাটাই হইছে সেলফ ডিফেন্সের জন্য না, ওইটা তো ভাই অনেক বেশি হইছে। হ্যাঁ, কারণ ওইটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের পারমিশন নিতে হয়, দেন ওখানে ও যদি উনি না থাকে, যে সবচেয়ে সিনিয়র অফিসার আছে ওদের মধ্যে, তার পারমিশন নিতে হয়। সেটার পারমিশন পাইলেও ওখানে মাইকিং করতে হয় যে এই আমরা কিন্তু গুলি করব এখন থেকে। আবু সাইদের ঘটনাটাই বলতেছেন তো খুব সম্ভবত, হ্যাঁ এরকম কিছুই কিন্তু হয় নাই, মারে দিছে, মুগ্ধকেও মারছে উপর থেকে, বাচ্চাটা মারা গেছে, যারাই মারা গেছে এই ধরনের কোনো কিছুই আমরা দেখিনি, না মাইকিং, না ম্যাজিস্ট্রেট, না পুলিশ। ওই যে পুলিশগুলো মারছে ওদের এগেইনস্টে জনগণ ক্ষুব্ধ হয়ে ওই পুলিশকে মারে, বা ওই যে র্যাবের গাড়ির ড্রাইভারকে যে মারছে ওটাও তো ক্ষুব্ধ হয়েই মারছে, কারণ ও তো ঘটাইছে। হ্যাঁ, তো এটাই আমি বলতেছি যে ভাই আবার এইটা মানে সেলফ ডিফেন্সে ভাই মারা কিন্তু একটা ডিফারেন্ট জিনিস। সেলফ ডিফেন্সেরও কিছু আপনার হচ্ছে দেখবেন যে নির্দিষ্ট ক্রাইটেরিয়া মিট করতে হয়। এখন আমি আপনাকে মারতে গেছি খালি হাতে, মনে করেন যে আমি আপনাকে হয়তো একটা ঘুষি মারে চলে আসবো, আপনি আমাকে দেখে আপনি চাকু তলোয়ার যা আছে আপনি বাইর করলেন, কিন্তু প্রপোর্শনাল হইলো না জিনিসটা। এরকম কিছু বিষয় আছে, প্রপোর্শনাল হইতে হয়, লাইফের রিজনেবল রিস্ক থাকতে হয়, এরকম কিছু বিষয় আছে। বাট কিছু ভাই পুলিশ মনে করেন অযথাই মরছে, এটাই আমি বলতেছি যে হ্যাঁ সেই পুলিশ, নিহত পুলিশ যেগুলো সেলফ ডিফেন্সে মারা গেছে, এটা তো কোর্টের ডিসাইড করার ফ্যাক্টর, এটা আমি আপনি আসলে বললে অনেকটা কোর্টের অবমাননাও হয়ে যাবে। তো এইটা। বাট আরেকটা বিষয় আছে কি ভাই, ওখানে ওদের একটা আমি দেখছি আবার দাবি যে ওই যে অনেক সময় পারমিশনের জন্য ওয়েট না করে বলছে এমার্জেন্সি সিচুয়েশন নিজেরা রেসপন্ড করবে, এই যে এটাই বলতেছি, এটাও যদি আপনি অ্যালাউ করে দেন, আমি ঠিক পড়ছি কিনা বা ঠিক মনে আছে কিনা আমি বলতে পারতেছি না, হয়তো ভুল পড়তেছি, এটাও হইতে পারে। এবার যদি ওটা ঠিক হয়ে থাকে তাহলে আবার কিন্তু একটা সময় গিয়ে আবু সাইদ আবার হবে, যদি ওইটা থাকে যে প্রম্পট অ্যাকশন নেওয়ার যদি পারমিশন ওদেরকে দিয়ে দেওয়া হয়, এটা কিন্তু আবার হবে। এটাই হচ্ছে আমার আর কি ওই দাবি। বাট ঠিক আছে, ওদের দাবি ম্যাক্সিমামই ভালো ছিল, এটাও আমি ডিনাই করতেছি না। আরবি ভাইয়ের এই কথাটা ঠিক আছে, এই যে উনি যেটা বলছে, হ্যাঁ ওটা তো হচ্ছে এটা মেবি ওনাদের ইয়েতে বলা, মানে বাই ল যেটা আমি বললাম যে বাই ল, ইভেন আর্মিদেরও যেটা আছে না, এটাও কিন্তু আছে যে সরকার চাইলে কোনো পাবলিক আনরেস্ট বা কিছু থামাইতে আর্মিদেরকে নিয়োগ করতে পারে, বাট ওখানে বলছে যে যতটুকু ফোর্স ইউজ না করলেই না ক্রাউড কন্ট্রোল করতে। ওখানে কিন্তু তাহলে বন্দুক চালানোর কোনো পারমিশন কিন্তু দেওয়া হয়নি আর্মিকে। আমি এটাই বলতেছি যে এরকম কিছু কিছু বিষয় কিন্তু ওরাও ভায়োলেট করছে, কিসের অথরিটিতে করছে, কি করছে না করছে, যাই হোক এন্ড অফ দ্য ডে ওরা করছে। এগুলাও কিছু বিষয় আছে। সো এই ম্যাটারটা আই থিঙ্ক এটা কোর্টে ডিসকাস হওয়া বেটার আমাদের দুইজনের চেয়ে। বাট হ্যাঁ, মানে জনগণ হিসেবে আমরা অপিনিয়ন দিতেই পারি। আর আমি যেটা বলবো যে ওই যে ও মারছে আমাকেও মারতে হবে, হ্যাঁ মানে ও আমার ভাইকে মারছে আমি এখন ওকে মারবো, এই মেন্টালিটিটা থেকে মেবি বের হয়ে আসতে হবে। এন্ড অফ দ্য ডে কিন্তু আমার মারাটা কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এই সাইকেলটা থেকে বের হয়ে আসতে হবে। নাহলে ওই যে যেটা আমি ভাস্কর্য নিয়ে বললাম, ওটা কিন্তু সব বেলায় অ্যাপ্লিকেবল, যে আপনি যদি একটা অন্যায়কে ইনিশিয়াল ফেজে না আটকান, প্রাইমারি ফেজে না আটকান, ওটা কিন্তু পরে খুব ভয়ানক একটা রূপ নেয়।
জি। আর এই যেটা বলছেন এই যে সেলফ ডিফেন্সের জন্য ব্ল্যাঙ্ক ফায়ার, তারপরে শুড বি লোডার নিজ, তারপরে ওয়েস্টে, তারপরে হচ্ছে গিয়ে এই এই যে 3 স্টেজেস অফ সেলফ, এইটা কিন্তু আসলে পুলিশ এবার কিন্তু মানে নাই। না মানে তো নাই, ডেফিনেটলি মানে পুলিশ কখনো মানছে কি একদম মাথা আরে মানে আমি লাস্ট কবে আগে আমরা জানতাম যে পুলিশ জনগণের ইয়েতে বিক্ষোভে লাঠিচার্জ করে, লাঠিচার্জ আর খুব বেশি টিয়ার শেল। আর টিয়ার শেল তো আপনি জানেন আজকে মানে ওপেনলি বলে দেই, টিয়ার শেল তো আমি আর আলিফ ভাই খাইছি একদিন আন্দোলন করতে যায়। আলিফ ভাই থাকলে আমি এই কথাটা বলতাম, আবার আমরা দুইজনই খাইছি টিয়ার শেল। আচ্ছা আপনি ছোটবেলায় খাইছিলাম, আমি ছোটবেলায় ওই যে ইয়েতে ছিলাম, যখন কোয়ার্টারে ছিলাম তখন কিন্তু তখন ওই যে হরতালের সময়, যেহেতু কোয়ার্টারটা হচ্ছে মেইন রোডের পাশে, হরতালের সময় তো মেফুল গেটে পুরো ফাঁকা হয়ে যেত, তখন টিয়ার শেল মারতো, মুখে আসতো, তো এটার অভিজ্ঞতা আছে। বাট কথা হচ্ছে এইটা বেশি না, রাবার বুলেট খুব কম, মানে এটার বেশি না। আর এখন শুরু হয়েছে গুলি দিয়ে। এখন এই যেকোনো ট্রেন্ড যখন শুরু হয়, পরবর্তী সরকার কিন্তু ওইটা চালায়া যায়। এইটা আমরা দেখে আসতেছি আমাদের দেশে। এটা আশা করি এই সরকার করবে না, আশা করতেছি আমরা এটা আশা করতে পারি। এই মেসাকার তো কিন্তু ভাই ধরেন যে আরো একটা বিষয় কি, ধরেন যে এটা বলার কারণে হয়তো অনেকেই আমাকে হেট করা শুরু করবে এরপর থেকে, বাট আমি এই কোয়েশ্চেনটা আমি সবখানেই করি এবং এই কথাটা আমি সবখানেই বলি যে শেখ হাসিনা যে এরকম হয়েছে মেবি পুরা দোষটা ওনার উপর দেওয়া যায় না। ওনারও কিন্তু লাইফের উপর অ্যাটেম্প নেওয়া হয়েছে। 21শে আগস্টে গ্রেনেড হামলা, উনি এত ভিন্ডিকটিভ হইলো কেন? উনি তো আগেও একবার ক্ষমতায় আসছিল। না 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 না, আমি বলি এইটার জন্য না। তো না না, আমি বলতেছি যে ওনার লাইফের উপরও অ্যাটেম্প গেছে, ওনার সাথেও কিন্তু অনেক কিছু, মানে শি ইজ নট এ মনস্টার অফ আর ওন। আমি বলতেছি যে কিছু কিছু দায় মেবি আরো কয়েকজনের ছিল, আমি এই কথাটা বলতেছি। এইরকম কোন ইয়েতে কোটালীপাড়াতে একবার হামলার অ্যাটেম্পট হয়েছিল, এরকম হয়েছে। মানে আমি বলতেছি কি যে এই মানে আমার এটা বলার মেইন কারণটা হচ্ছে যে এই ইন্টারিম গভর্নমেন্টে যারা আছে আসলে এদেরও আছে, ডক্টর ইউনূসের আছে, তাছাড়া অন্যদের কিন্তু এরকম মানে কোনো ভিন্ডিকটিভ বা কোনো ভিন্ডিকেশন নাই কোনো স্পেসিফিক একটা দল বা কিছুর এগেনস্টে, যে আমি যেহেতু এখন পাওয়ারে আমি এখন এর পুঙ্গি বাজাবো, এরকম কিন্তু ডক্টর ইউনূসেরও আমি বলতেছি না যে আছে বা হি উড অ্যাক্ট আপন ইট। সে তো মনে করেন দুই দল দিয়ে একদম ইকুয়ালি হেটেড, বিএনপি আর আওয়ামী লীগ দিয়ে। আমি জাস্ট বলতেছি যে এইবার মোস্ট লাইকলি হবে না কেন, কারণ এই বিষয়টা আছে যে কারো মানে কোনো এজেন্ডা নাই যে আরেকটা দলের সাথে আমার কিছু করতে হবে। সেটাই। আর আরো একটা কথা, জামাত শিবির নিয়ে অনেকের ভয় আছে, এটাও কিন্তু মানুষ ভুলে যাইতেছে যে ওরা কিন্তু এট দিস মোমেন্ট একটা নিষিদ্ধ দল, তো ওরা ক্ষমতায় আসবে কেমনে? হ্যাঁ সেটা তো বটেই, কিন্তু নিষিদ্ধ দলটা কোন কারণে নিষিদ্ধ, বা এই যে নিষিদ্ধ করছে এটাও ঠিক, আসলে এটা তো সরকার করছে, আসলে এটা তো কোর্ট করতে পারে, এটা তো আসলে সরকার করছে। যাই হোক, আমরা আমাদের প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, বাট তার আগে দিয়ে আমি একটা কথা বলবো আর কি। এই সেটা আমারও 3% চার্জ তো আমারও যাইতেই হবে, এই কথা শুনে আমিও চলে যাব, বলে ফেলেন। সেটা হচ্ছে এই একটা জিনিস ইদানিং দেখতেছি আমি ফেসবুকের মধ্যে, যে সবাই আর কি বলতেছে, যে সবাই না আসলে আমি মনে করি যে এদের কোনো একটা উদ্দেশ্য আছে, বলে যে বিএনপি আওয়ামী লীগ সবাই সেম, সবাই খারাপ। এই জিনিসটা যে বলতেছে, এই জিনিসটাকে তুমি সাপোর্ট করো কিনা? আমি তোমার প্রশ্নের অ্যান্সারটা পরে দিও, আমি আমারটা বলি যে আমি এই জিনিসটাকে সাপোর্ট করি না। মানে কি, কেন? এই জিনিসটার মাধ্যমে আওয়ামী লীগ যে স্বৈরাচার, আওয়ামী লীগ তো এখন স্বৈরাচারের তকমা পেয়ে গেছে। ওই যে স্বৈরাচারের যে লেভেলটা আছে, ওই লেভেল থেকে নামায়ে নর্মাল ইয়ের কাতারে নিয়ে আসা হয়েছে আর কি, নর্মাল ক্রিমিনালদের কাতারে নিয়ে আসা হয়েছে। মানে বিএনপি নিজেই তো ক্রিমিনাল, ঠিক আছে, ওহর কাতারে নিয়ে আসা হয়েছে। আর ওইদিকে আমরা যদি বলি যে বিএনপি আওয়ামী লীগ সেম, এইটা বলে আমি মনে করি যে বিএনপির উপরে, অবশ্যই আমি বলতেছি না বিএনপি ভালো, আমি অবশ্যই বিএনপি সমালোচনা করি, যেগুলা আমি এই আজকের এই প্রোগ্রামের একদম প্রথমেই বলছি যে বিএনপি কি ভুলগুলো করছে, ঠিক আছে। তো যাই হোক, বিএনপি যতটা ভুল করছে তার থেকে বেশি বিএনপিকে ইয়ে করা হচ্ছে, যে আওয়ামী লীগের সাথে সমান বলে ওদের উপর অবিচার করা হচ্ছে। কিভাবে সেটা বলি, সেটা হচ্ছে বিএনপি তোমার ইয়া পাইছে, শাসন করতে পারছে দেশটাকে কয় বছর? 10 বছর টোটাল। আর আওয়ামী লীগ শাসন করতেছে এই তো 16 বছর প্লাস আগের 5 বছর, 21 বছর, ঠিক আছে। তাহলে করাপশন করার সুযোগটা বেশি পাইছে কারা? আওয়ামী লীগ। আওয়ামী লীগের সময় যে 11 লক্ষ কোটি টাকা যে এই যে পাচার হইলো এই সময়ের মধ্যে, এইটা দিয়ে 23টা পদ্মা সেতু করা যেত,
ঠিক আছে, এই লেভেলের দুর্নীতি তো বিএনপি করে নাই, হয় সামনে করবে এটা বুঝতে পারতেছি, বাট সামনে কি করবে এটা দিয়ে তো আর জাজ করা যায় না। কিন্তু যেটা আমরা জাজ করবো যেটা করে আসছে সেটা দিয়ে, সেটা যদি জাজ করি তাহলে তো বিএনপিকে তো আসলে আওয়ামী লীগের কাতারে ফেলা যায় না। তারপরে 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এই যে ম্যাসাকারটা করলো, এই ম্যাসাকারটার আগে লাস্ট ম্যাসাকার কবে হয়েছিল? 90-এ ম্যাসাকার হয়েছিল। সেই ম্যাসাকারটা কিছুই না আসলে, দুইজন মানুষ মারা গেছে আর এরশাদ নেমে গেছে। এরশাদকে আমরা স্বৈরশাসক বলতাম, এখন এইবারের ম্যাসাকারটা দেখে আমরা বলতেছি যে হাসিনার কাছে কিছুই না এরশাদ হচ্ছে ফেরেস্তা। এখন এরশাদের মতো স্বৈরশাসককে যদি আমরা ফেরেস্তা বলি, হ্যাঁ, আর ওই হাসিনাকে তো স্বৈরশাসক বলতেছি, খালেদাকে কিন্তু স্বৈরশাসক বলা হয় না, তাহলে খালেদা বিএনপিকে স্বৈরশাসক বলা হয় না, তাহলে বিএনপি আর আওয়ামী লীগ কেমনে এক হইল? এটা একটা পয়েন্ট। আর বিএনপি আর এই যে ম্যাসাকার হইলো, এইরকম ম্যাসাকার বিএনপি কবে করছিল লাস্ট? আমরা যে বিএনপি আওয়ামী লীগ সেম কথাটা বলে জিনিসটাকে নর্মালাইজ করি, এটার আমি মনে করি কি আসল উদ্দেশ্য হচ্ছে যারা এটা প্রচার করে তারা হলে ভিতরে আওয়ামী লীগ, তারা আর কি এই যে এটাকে একটু জাস্টিফাই করে আমাদের মানে সাইকোলজিক্যালি আমাদেরকে আস্তে আস্তে কাম ডাউন করতেছে। এভাবে কাম ডাউন যদি হইতে থাকে এবং এই কথা যদি প্রচার হইতে থাকে, কয়েক বছর পরে ঠিকই আওয়ামী লীগ আবার বাংলাদেশে এসে জনগণের পাওয়ার মানে জনগণের একটা সমর্থন আবার আদায় করতে পারবে আর কি, আরো ইজিলি, যদি এইভাবে সাইকোলজিক্যালি যদি আমরা কাম ডাউন হইতে থাকি। আমার কথা এখানে ভাই আসলে মানে তাদের উদ্দেশ্য হচ্ছে এটা। এই যে এখানে ভাই হ্যাঁ না, এখানে আমি বলতে যাচ্ছিলাম, আচ্ছা তুমি বলো। বলতে যাচ্ছিলাম যে ভাই মানে সেম হয়তো এই সেন্সে বলে থাকতে পারে যে মনে করেন একটা দল নালে মারছে, আরেকটা দল ওই রক্ত শুকানোর আগে সেলিব্রেশন শুরু করছে। হ্যাঁ, দুইটা দুই ধরনের খারাপ। আমি তো বললাম দুইটা দুই ধরনের খারাপ, এবং আমি এটাও বলছি যে বাংলাদেশে এক ধরনের খারাপের ট্রেন্ড শুরু হইলে পরবর্তী দল ওই খারাপটা উতরায় যাওয়ার চেষ্টা করে বা কম্পিটিশন দেয়, বা মনে করে যে আগের দল যেহেতু এই খারাপটা করে গেছে তাহলে আমি এই খারাপটার সুযোগটা নিই না কেন, আমি ওই খারাপটা করি। আমি তো বললাম যে ভবিষ্যতে বিএনপি এরকম করার চেষ্টা করবে, যদিও তারা এরকম আওয়ামী লীগের মতো যেহেতু এত সুসংগঠিত দল না, সুতরাং এত বছর ধরে গদি কামড়ায় থাকতে পারবে না, তার আগেই এরকম ম্যাসাকার করার সুযোগও পাবে না, তার আগেই ওদেরকে উৎখাত করা হবে। বাট কথা হচ্ছে চেষ্টা করবে, এটা আমি বুঝতেছি ওরা খারাপ হবে, কিন্তু আমি যখন জাজ করব তখন আমি ওরা কি করে আসে, যে কোনো মানুষ, খালি বিএনপি আওয়ামী লীগ নাম, এটা একটা নর্মাল রুল অফ থাম্ব যে কি করে আসে সেটা দিয়ে জাজ করব। সেটা দিয়ে জাজ করলে বিএনপি আওয়ামী লীগ সেম এই কথাটা বলা মানে হচ্ছে গিয়ে আসলে আওয়ামী লীগকে ফ্লোর দেয়া, এবং আওয়ামী লীগের ব্যাপারে মানুষকে সাইকোলজিক্যালি কাম ডাউন করে আস্তে আস্তে কয়েক বছর পরে মানুষের মধ্যে আওয়ামী লীগের অ্যাকসেপ্টেন্সটা আবারও বাড়ায় ফেলা। এইটাই হচ্ছে এই আমার তো মনে হয় কয়েকদিনে অলরেডি বেশ কিছু পাবলিক কাম ডাউন হয়ে গেছে আমার মনে হয়, বাংলাদেশ যেহেতু মেমোরি হইতেই পারে, তা হইতে পারে। তো এই জিনিসটা আর কি আমি এই কারণে খুবই বিরোধিতা করি। আবার ওই যে কেউ বলা শুরু করছে আয়নানগর ভার্সেস হাওয়া ভবন। আয়নানগর ভার্সেস হাওয়া ভবন জিনিসটা কিভাবে হয় আমি বুঝলাম না। হাওয়া ভবন কি আর আয়নানগর কি? অনেকেই ভাই একটু মানে নলেজ একটু কম আছে ওই দিক দিয়ে, এটা একটা বিষয়। অনেকেই প্রথম রুমারেই জাম্প করে, দেখেন না ওই একদিন রুমার বেরোলো যে নাকি পারমাণবিক বোমা ফেলবে বাংলাদেশে। আছে এরকম, আপনি সব ক্রাউডকে এন্টারটেইন করে চলতে হবে আর কি। না এইটা বলতে পারে যে আওয়ামী লীগ খারাপ, বিএনপিও কম খারাপ না, বিএনপিও খারাপ, আমি এই দুটো কেউই চাই না, এই কথাটা ঠিক আছে। যদি বলা হয় কোনটা বেশি খারাপ, অবভিয়াসলি আওয়ামী লীগ বেশি খারাপ। এখন কথা হচ্ছে আমি এই দুইটার কেউই চাই না, দুইটাই দেশের জন্য খারাপ, দুইটাই দেশকে ই করছে। বাই দ্য ওয়ে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, বিএনপির সমাজে পরপর 5 বার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে, তার মধ্যে প্রথমবার যে চ্যাম্পিয়নটা হয়েছে ওইটার রেজাল্ট তো হচ্ছে গিয়ে আওয়ামী লীগের সময়ের রেজাল্ট। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তো বুঝতে পারছি। এইগুলো আর কি, যে সেম কথা বলাটা ঠিক না। আমি যদি বলি যে বাঙালি কি বিএনপি কি সুযোগ দিছে কিনা আওয়ামী লীগের সমান, বা বিএনপি সুযোগ পাইছে কিনা, বিএনপি আওয়ামী লীগের সমান সুযোগ পায় নাই, সুযোগ পাওয়ার দরকারও নাই, কারণ ওরা এই যে দেখাই দিল যে এসে কি করছে, ওরা ছাত্রদের সাথে একটু হ্যান্ডশেক করবে তা না, মিটিং করা শুরু করছে নিজেদের মধ্যে। লাস্টে বলছে এই যে তারেকের নেতৃত্বে, আমাদের নেতার নেতৃত্বে এরকম কিছু একটা বলছিল বোধহয়, মনে পড়ে কিনা, যে আমাদের নেতাও যোগ দিছেন,
এই আন্দোলনে এইটি ব্লা ব্লা ব্লা। আরে তোমাদের নেতা কবে যোগ দিল? তোমাদের নেতা তো স্বাধীন হওয়ার পরে না ভাষণ দিল, তাই না? সেটাও কথা, লন্ডন থেকে তো আবার। হ্যাঁ, এই আর কি। তো যাই হোক, এইটাই আর কি। ঠিক আছে, আজকের মতো থাক। আজকের মতো হ্যাঁ, ওকে, বিদায় সবাইকে। ঠিক আল্লাহ আছে ভাই, হাফেজ। হ্যাঁ।